ট্রমা কেয়ার সেন্টার কাকে বলি আমরা? একটা গ্রুপ অফ টিম যাদের সাথে শুধু ডাক্তাররা না, ডাক্তার নার্স থেকে শুরু করে অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে এভরি স্টাফ ইজ ওয়েল অর্গানাইজড। ইঞ্জুরি দেখে বুঝতে পারেন আপনারা নিশ্চয়ই যে কত স্পিডে গাড়িটা চলছিল। একটা হাড়ের এন্ড এদিকে আছে, একটা হাড় ওদিকে আছে, না ডেফিনেটলি সেটা খুব হাই ভেলোসিটি ইঞ্জুরি। এই যে হিপ রিপ্লেসমেন্ট বলতে কোন এরিয়াগুলো পড়ে? আমরা যখন হিপ রিপ্লেসমেন্ট করি আমরা দুটো পার্টই চেঞ্জ করি। এইটা হচ্ছে স্টেম পার্ট, এই জোনটা খুব ডেঞ্জারাস জোন, দিস ইজ কল্ড পেলভিক বোন। মেজর অ্যাক্সিডেন্ট, তখন তো ট্রমা কেয়ারে একসাথে ধরুন 50 জন, 60 জন, 100 জন পেশেন্ট। বাস অ্যাক্সিডেন্ট ঢুকলো মানে 40-50 জন একসাথে ঢুকলো। কোন কোন পেশেন্টকে মিনিমাল ড্রেসিং করে ছাড়া যাবে, কোন কোন পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। যে ভালো ডাক্তার হওয়ার জন্য কি সবসময় স্যুট বুট পরে থাকতে হবে, মানে একটা দামি গাড়ি থেকে নামতে হবে? ও তুমি যতই শুটেড বুটেড, যতই BMW টানো, পেশেন্ট যদি স্যাটিসফাইড না হয় কথা বলে লাভ নেই করে। আচ্ছা, বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি এটা খুব কমন ইঞ্জুরি, সেটা যে বাথরুমে পড়ে যাওয়া। বাড়িতে একটা নীলকমলের চেয়ার নিশ্চয়ই থাকবে, তাতে বসাও, চেয়ারের দুটো পা দুজন দুজন করে ধরো, নিয়ে আসো। হাঁটুর ক্ষয় কেন হয়? নিচে বসে কাজকর্ম, সিঁড়ি ভাঙা, এখান থেকে হাঁটুর প্রচুর লোড পড়ে। এই মাল্টিপল সার্জারি কেন দরকার হয় একটা ট্রমা পেশেন্টের? অনেক ক্ষেত্রে মাল্টিপল স্টেজ করতে হয় ফর লাইফ সেভিং। সবচেয়ে উইয়ার্ড ইনসিডেন্ট আপনি কি ফেস করেছেন? একটা গামছা জেনিটেলের ওখানে ধরে চাপতে চাপতে দৌড়ে দৌড়ে এলো। আমরা গামছা তুলে দেখতে গেলাম কি হয়েছে, হঠাৎ করে গামছা তুলে দেখলাম গামছার মধ্যে সাদা কি একটা লেগে আছে বলের মতো। দেখলাম একটা টেস্টিস খুলে চলে এসছে গামছার সাথে। আর কখন একটা মানুষের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া দরকার? মানে হাড়ের ডাক্তারকে দেখাতে এলাম মানে ক্যালসিয়াম লিখে দেবো, এটার কোনো ভ্যালু নেই। কোন কোন জয়েন্ট রিপ্লেসেবল? মোস্ট কমনলি নি অ্যান্ড হিপ রিপ্লেসড হয়। আর বুলেটের কেস কি ভোটের আগে পরে একটু বেশি বাড়ে না আপনাদের জন্য? কিছু তো এটা তো খুবই স্বাভাবিক। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ইনজেকশন পডকাস্ট। এবং আজকের পর্বে আমরা কথা বলবো ট্রমা নিয়ে। এই শব্দটার সাথে আপনারা বিভিন্নভাবে পরিচিত, কিন্তু মেডিকেল সায়েন্সে ট্রমাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করা হয়। একটু সহজে বুঝিয়ে দিন ডাক্তারবাবু। ব্যথা লাগা ট্রমা মানে, কিন্তু ব্যথাটা একটু অতি ব্যথা, মানে পড়ে গেছেন, ভেঙে গেছে, এরকম ব্যথা। গাড়িতে যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িও ভেঙে গেছে, হাড্ডি গুড্ডিও ভেঙে গেছে, কেউ মেরে হাত ভেঙে দিয়েছে, মেরে হাত ভেঙে দিয়েছে, পাড়ায় ঢুকেছেন তাই ঠ্যাং করা করে দিয়েছে, মানে বিভিন্ন রকমের ট্রমা। মানে এই ব্যথা কি যে ব্যথা, মানে এই ব্যথা কে বোঝে? সেই বোঝার ডাক্তারবাবুকে আজকে আমরা নিয়ে এসেছি, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং ট্রমা সার্জন ডক্টর অর্ণব কুমার সামন্ত আমাদের সাথে আছেন। ডাক্তারবাবু, আজকে আপনি ট্রমা ফ্রি? একদম একদম ট্রমা ফ্রি। একদম আমার মেন্টালি ফ্রি। সবচেয়ে বড় পরিচয়, আমি হাড়ের ডাক্তার, ট্রমা স্পেশালিস্ট। ঠিক বলেছেন, একদম হাড়ের ডাক্তার, হাড়ের ডাক্তার। হার্টের নয় কিন্তু হাড়ের ডাক্তার। আরের ডাক্তার মানে তান্ত্রিকের পরেই যা স্থান। এরকম হয় নাকি আপনাদের কখনো যে ধরে নিন কোনো তান্ত্রিক বলছে ভাই এক্সট্রা যদি কঙ্কাল থাকে আমাকে একটা দিয়ে দিস? আমরা কিন্তু MBBS এ কিন্তু অনেক জায়গায় ওই আমাদের বোন সেট লাগে অ্যানাটমি পড়ার সময়, এদের সাথে কন্ট্যাক্ট করতাম কিভাবে বোন সেট ওদের কাছ থেকে আনা যায়। অনেক অফ রুটে আমরা ওদের কাছ থেকে বোন সেট আনাতাম। এরকম অনেক হিস্ট্রি আছে যারা আমরা বোন সেট তান্ত্রিকের ওই লেভেল থেকে তুলে নিয়েছি। আপনি কার থেকে পেয়েছিলেন? সে তো তান্ত্রিক না যার কাছ থেকে পেয়েছিলাম, কিন্তু তার সাথে আমার ভাগাভাগি হয়েছিল, ভাই তুই অর্ধেকটা তুই নে, আমি অর্ধেকটা। আপনি কোন পার্টটা নিয়েছিলেন? হয়তো ওপরটা হবে না ডান- নিচের দিকটা, নাকি ডান দিকেটা না বাঁ দিকেটা? একদম মাঝে মাঝে থেকে দুদিকে হয়ে গেছিল। তো যাই হোক, ওয়েলকাম টু আওয়ার শো। Thank এই you. হাড়ের ডাক্তারবাবুকে আমরা হুইল চেয়ারে বসিয়েছি। মানে খুব খুশি হয়েছে, আমি এতদিন হুইল চেয়ারে বসিয়ে সবাইকে ঢোকাই, আমি আজকে হুইল চেয়ার। এবার একদম খুব বেসিক জিনিসে আসি। আমরা জানি যে এমার্জেন্সি ওয়ার্ড একটা অদ্ভুত জায়গা এবং অ্যাক্সিডেন্টাল কেস। তো আপনি কি কি উইয়ার্ড কেস ফেস করেন? মানে কেউ একটা ধরে নিন মার খেয়ে এসছে, বা কেউ পাঁচিল থেকে পড়ে গেছে, কেউ প্রেমিকার জন্য ঝাঁপ দিয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে, হাড়গোড় ভেঙে এসছে। এমার্জেন্সি ওয়ার্ডের স্টোরি শুনি কিছু। ওয়ার্ডে তো আমাদের প্রচুর এরকম আসতো। আমরা মেনলি, আমি আরজিকর থেকে পাস আউট, হঠাৎ করে একদিন রাত্রেবেলা একটা পেশেন্ট এলো, তার পেলভিক বোন ইনজুরি হয়েছে এবং তার সাথে পেনাল ইনজুরি হয়েছে। তো এরকম অদ্ভুত টাইপের একটা ইনজুরিতে, মানে পেলভিক বোন ইনজুরি হওয়া মানে তো ডেফিনেটলি ট্রমা, কিন্তু তার সাথে পেনাল ইনজুরি কি করে হয়? তো তাকে অনেক কষ্ট করে আমরা ধরলাম, কিন্তু কিছুতেই মুখ খুলতে চাইছে না। তারপরে তার মিসেসকে সে দেখলাম একটা ঘুমটা টেনে সাইডে দাঁড়িয়ে আছে, তাকে ধরা হলো এটা হলো কিভাবে, এটা পেলভিক বোন ইনজুরি হলো, তার সাথে পেনাইল ইনজুরি হলো, এটা কিরকম ভাবে? তখন বললো, আর বাবু কি বলবেন, ওর মাথায় কে ঢুকিয়েছে,
খাটে ভালোবাসতে গিয়ে আলমারির উপর থেকে ঝাঁপ মেরেছে আমার উপর, এবং সেটা লক্ষ্যভেদ হয়ে হুম। খাটে না পড়ে নিচে পড়েছে। উনি আগের জন্য কি তীরন্দাজে তীর ছিল নাকি? আমারও সেম প্রশ্ন ছিল। হ্যাঁ, লাফিয়ে ফাকিং জাম্পিং। তো এই যে ট্রমা কেয়ার সেন্টার কাকে বলি আমরা, আর তাতে কি কি জিনিস থাকা উচিত ভালোভাবে এটাকে চালানোর জন্য? ট্রমা কেস এটা অ্যাকচুয়ালি একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা শুধু একটা ডিপার্টমেন্ট নিয়ে চলে না, অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে কাজ করে। আমরা প্রথমেই কোনো ধরুন আমাদের মেনলি বাস অ্যাক্সিডেন্ট বা মানে তো প্রচুর এখন হাইওয়ে বেড়ে গেছে, প্রচুর আরটিএ বেড়ে গেছে। প্রথমেই আমরা একদম হেড টু টো এক্সামিন করতাম। যদি পেশেন্ট আনকনসিয়াস থেকে প্রথমে তার নিউরোসার্জনকে দেখানো, বা হেড ইনজুরি থাকলো বা সার্ভাইকাল ইনজুরি থাকলো, নিউরোসার্জনদের পার্ট হয়ে গেল। কোনো অ্যাবডোমিনাল ইনজুরি হলো, ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন, সেখানে জেনারেল সার্জারিটা চলে গেল। হাত পা ভেঙে গেল, পেলভিস ভেঙে গেল, এসব জায়গাগুলো আমাদেরকে দেখতে হয়। অনেক সময় ব্লাডার ইনজুরি হয়, ইউরোসার্জনদের পার্ট অ্যাড হয়ে যায়, অনেক সময় পুড়ে যায় প্লাস্টিক সার্জনের পার্ট থেকে। শুধু পুড়ে যাওয়ার জন্য না, মানে আমাদের ওপেন ইনজুরি যেগুলো হয় সেখানে আমাদের সাথে যেমন প্লাস্টিক সার্জারি খুব ওতপ্রোতভাবে জড়িত। ওপেন ইনজুরিতে প্লাস্টিক সার্জনদের সাথে কথা বলে আমরা সেরকমভাবে প্ল্যান করি কিভাবে পরের ফ্ল্যাপ লাগাতে হবে, আমাদের পরে রড লাগাবো না রিং লাগাবো। তো এই পুরো এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ট্রু ট্রমা কেয়ার ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাপ্রোচ, এবং প্রপার ট্রু ট্রমা সেন্টার কিন্তু ল্যাকিং। ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কিছু জায়গা ডেফিনেটলি আছে। এখনকার আমরা যখন পাস আউট করেছি, আমি 2011 সালে আরজি করতে পাস আউট করেছি, তখনও ট্রমা কেয়ার সেন্টার সেরকমভাবে ডেভেলপ করেনি। তারপর আরজি করে ট্রমা কেয়ার সেন্টারটা খুব ভালো ডেভেলপ করেছে। অন্যান্য মেডিকেল কলেজগুলো আস্তে আস্তে ট্রমা কেয়ার সেন্টার নিয়ে এসছে। কর্পোরেটে আছে, বাট ট্রু ট্রমা কেয়ার সেন্টার মানে অথেন্টিক ট্রমা কেয়ার সেন্টার কিন্তু ইটস ভেরি ইভলভিং জায়গা। যে জায়গাটা সাউথে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় ওরা অ্যাডাপ্ট করেছে। আমি গঙ্গা হসপিটাল থেকে ফেলোশিপ করে এসেছিলাম। তো ট্রমা কেয়ারের যে প্রপার ডেফিনিশন কি, ওদের কিন্তু মানে মারাত্মক করে ভীষণ ভালো। মানে ওদের হেলিপ্যাড থেকে শুরু করে এভরিথিং, মানে এয়ার অ্যাম্বুলেন্স কিভাবে গ্রিন করিডোর করে পেশেন্টকে নিয়ে আসবে। তো একদম আমি এটাতেই আসছিলাম, আমরা ট্রমা কেয়ারে ঢুকে গেলাম, কিন্তু যে সাইট অফ মানে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখান থেকে তো পেশেন্টকে নিয়ে আসতে হবে। এটা পুরোপুরি টিম ওয়ার্ক। একটা অ্যাম্বুলেন্স শুধু চলে গেলেই হবে না, ইভেন যারা যে অ্যাটেন্ডেন্ট গুলো যাবে তাদেরকে প্রপারলি ট্রেন্ড হতে হয়। কারণ একটা পেশেন্টকে মুভ করার সময় অনেক ইনজুরি হয়। পেশেন্ট আনকনসিয়াস আছে, তাকে মুভ করতে হঠাৎ করে সার্ভাইকাল ইনজুরি হয়, পেশেন্ট সাথে সাথে ডেথে চলে যেতে পারে। তো একটা পেশেন্ট ওপেন ইনজুরি হলো, কিভাবে ইমিডিয়েট একটা প্রেশার ব্যান্ডেজ অ্যাটলিস্ট দেওয়া, বা ইমিডিয়েট একটু ধুয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, কিভাবে একটা ফার্স্ট এড করে পেশেন্টকে মোবিলাইজ করা, অ্যাটলিস্ট একটা ফ্লুইড ঝুলিয়ে আনা। ওই যতটা মুভমেন্ট আমার 30 মিনিট নষ্ট হচ্ছে, ততক্ষণে পেশেন্টকে কিভাবে স্টেবিলাইজ করা, এটা একটা আর্ট। তার মানে ট্রমা কেয়ারটা ওইখান থেকেই কিন্তু একদম, কেয়ারটা শুরু হচ্ছে। একদম। এটা একদম কমপ্লিট টিমের হওয়া উচিত। মানে একটা গ্রুপ অফ টিম, যাদের সাথে শুধু ডাক্তাররা না, ডাক্তার নার্স থেকে শুরু করে অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে এভরি স্টাফ ইজ ওয়েল অর্গানাইজড, তবেই একটা ট্রমা কেয়ার সেন্টার প্রপারলি উঠে আসে। আমরা তো এন্ডে পাচ্ছি, কিন্তু তার আগে অনেকটা ফেজ বেরিয়ে যায়। ওই টাইমটায় যদি পেশেন্টকে ঠিকঠাক ম্যানেজ করা যায়, অনেক পেশেন্টকে আমরা ফিরিয়ে আনতে পারি। ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখানে কারোর হাত ভাঙলো এবং তার সাথে ছিলে গিয়ে ভেতরে বালি টালি ঢুকে গেল, বা অন্য কোনো কেমিক্যাল বাইক থেকে পড়ে মোবিল টোবিল ঢুকে গেল। সো এটার প্রসেসটা আপনারা কিভাবে করেন যে বিফোর দ্য সার্জারি? এটা তো খুব মারাত্মক একটা জায়গা, মানে ডেব্রাইডমেন্ট আমাদের ট্রমা, আমাদের অর্থোপেডিক্সের ট্রমা কেয়ারে আমরা প্রচন্ড ভালোভাবে শেখানো হয়। আমরা ইনিশিয়ালি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পিজিটি থাকি, আমাদেরকে সবার আগে শেখানো হয় হাউ টু ডেব্রাইড এ উন্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ইনফেকশন ফ্রি না করতে পারলে উন্ডকে কোনোভাবেই কোনো সার্জারি সাকসেসফুল হতে পারে না। আমার কাছে বেশ কিছু কিছু এরকম ইনজুরি এসছে। একটা পেশেন্টের আমার মনে পড়ে এখনো, কালকে আমার কাছে দেখাতে এসেছিল ফলো আপে। পেশেন্টের লরির তলায় পড়ে গেছিল, একটা 45 বছরের ভদ্রমহিলা। তো ডান দিকের পাটা পুরো লরির চাকায় জাস্ট রোল করে গেছে। মিডিয়াল অ্যাসপেক্ট, মানে আই মিন থাইয়ের মিডিয়াল পোর্শনটা পুরো কমপ্লিটলি ওপেন এবং ক্রাশড একদম। ফিমার ফ্র্যাকচার হয়েছে, নট অনলি ফিমার ফ্র্যাকচার হয়েছে, ওইদিকে মাসেল পুরো ইনজিওর্ড এবং ফিমোরাল আর্টারি দেখা যাচ্ছে। সো ডেঞ্জারাস। মানে বলে রাখি সবার সুবিধার জন্য, পায়ের একটা মেন আর্টারি হচ্ছে ফিমোরাল আর্টারি, ওটাতে ড্যামেজ হয়ে গেলে পাটা অলমোস্ট গন, যদি সাথে সাথে আমাকে এর ডিল না করা হয়। এবং খুব দুর্ভাগ্যবশত আমার তার পরের দিনই যাওয়ার কথা ছিল ওই গঙ্গাতেই একটা কনফারেন্সে। তো আমরা ইমিডিয়েট বেসিসে পেশেন্টটাকে ওটিতে তুলি, ওদের সাথে কথা বলি। এমনভাবে ইনজিওর হয়েছিল যে আমরা মানে
টু স্টেজ সার্জারি করতে পারিনি, মানে করার মতো অবস্থায় ছিল না। ওই উন্ডটাকে প্রায় অলমোস্ট 1 ঘন্টা ধরে আমরা ডেব্রাইট করি। এটা একটা সার্জিক্যাল প্রসেস, এভাবে বোঝানো খুব মুশকিল, কারণ ওখানে ধুলো বালি থেকে শুরু করে গ্রিজ মোবিল এভরিথিং থাকে, এবং তাকে ডিফারেন্ট লেয়ার থেকে পরিষ্কার করা, তাদের কি কি জিনিস দিয়ে আমরা পরিষ্কার করতে হবে, তার বিভিন্ন আমাদের প্রোটোকল আছে। কত লিটার জল দিয়ে পরিষ্কার করতে হবে, কি কি মেটেরিয়াল দিয়ে আমরা পরিষ্কার করলে ওই গ্রিজ মোবিলগুলোকে সরানো যায়। তো আমরা 1 ঘন্টা অলমোস্ট ওটা ডেব্রাইট করি। দ্যাট ইজ দ্য মেজর পার্ট। একটা রড ঢুকিয়ে দেওয়াটা ইজ নট অ্যান আর্ট, উন্ড ডেব্রাইটমেন্ট ইজ আর্ট আমাদের ট্রমা কেয়ারে। তো লাকিলি ওটা আমি ভীষণ ওরিড ছিলাম, আর পেশেন্ট ভীষণ গরিব। আমি বলেছিলাম অপারেশনের পরে প্লাস্টিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, তুমি ফ্ল্যাপ সার্জারি করিয়ে নাও, কারণ অলমোস্ট মিডল সাইড ওপেন, অলমোস্ট হাড়টা দেখা যাচ্ছে, ফিমোরাল আর্টারি পাশেই দেখা যাচ্ছে। তো ওরা করাতে পারেনি। তো 1.5 মাস পরে যখন পেশেন্টটা ফলো আপে আসে, মানে লাকিলি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমরা ভগবান বিশ্বাসী না হয়েও ভগবানকে বিশ্বাস করতে বাধ্য হই। ওর উনটা কমপ্লিটলি ফাইব্রোসিস হয়ে সুন্দর হিল করে গেছে। পেশেন্ট 1.5 মাস পরে হাঁটতে শুরু করে দিয়েছে। আমার কাছে কালকে মনে হয় 7 মাস পরে এসেছিল দেখাতে। হিল করে গেছে, কিন্তু ওর একটু মাইল্ড পেন আছে, তো সেটার জন্য দেখাতে এসেছিল। তো এগুলো মানে খুব চ্যালেঞ্জিং, স্পেশালি ইন ওপেন উন্ড। তো ওই উন্ড ডেব্রাইটমেন্ট একটা খুব বড় একটা পার্ট আমাদের। তেল মোবিল এগুলো তো ঠিক আছে, কিন্তু কাঁচের টুকরো খোঁজা খুব ডিফিকাল্ট পার্ট। এই ব্যাপারে আমি একটা খুব ইন্টারেস্টিং স্টোরি বলবো। আগে বলে রাখি, কাঁচের টুকরো, বুলেট, এগুলো কিন্তু অনেক সেই তুলনায় ভদ্রস্ত মেটেরিয়াল, কারণ এখানে মোবিল বা গ্রিজ বা ধুলো বালি তো মাইক্রোস্কোপিক না, ওগুলো তো দেখা যায় না। কাঁচের টুকরো তাও দেখা যায়, যদি একটা দুটো থেকেও যায়, তার মানে কাঁচের সাথে ধুলো লেগে ঢুকে গেছে, এটা খুব রেয়ার, হয় না চট করে। কিন্তু চেষ্টা করা হয়, কিন্তু সব সময় যে সব কাঁচের টুকরো আমরা বের করে আনতে পারবো, ইটস নট পসিবল। আমরা যতটা উন্ডের ভেতরে পাই ততটা চেষ্টা করি, দেখাও যায় না, খুব ডিফিকাল্ট। আমরা বলি মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো কিছু এরম ভাবে বের করা। বুলেট একটা স্পেশাল জিনিস, ছড়া বলে না, ছড়া বুলেট ঢুকে যায় ভেতরে, তো সেগুলোকে ওই মাসেলের ভেতর থেকে ধরে ধরে নিয়ে আসা খুব ডিফিকাল্ট পার্টগুলো। কিন্তু তাও বলবো, অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে ও বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই হয়নি, বা কাঁচের টুকরো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ইনফেকশন নেই, কিছু নেই, ওর মতো করে সেট হয়ে বসে আছে বডির মধ্যে, ও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কিছু প্রবলেম কিছু নেই। কিন্তু ধুলোবালিটা খুব ডেঞ্জারাস জিনিস, স্পেশালি মোবিল ক্রিজ, এইগুলো খুব ডেঞ্জারাস জিনিস, এগুলোকে রিমুভ করাটা খুব ডিফিকাল্ট, আর ওইগুলি ম্যাক্সিমাম টাইমে ইনফেকশন করে। এই বিষয়ে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি বলি। একটা পেশেন্ট আমার কাছে এসছে, বয়স্ক ভদ্রমহিলা, 72 বছর বয়স, তার গলার এই জায়গা থেকে পুঁজ বেরোচ্ছে। কি হয়েছে কি হয়েছে, অনেকদিন থেকে পুঁজ বেরোচ্ছে। বললো, ডাক্তারবাবু আমি পড়ে গেছি, পড়ে গিয়ে তারপর থেকে এখানে মনে হয় খুঁচে গেছিল কিছু, তারপর থেকে আমার পুঁজ বেরোচ্ছে, 3 মাসের হিস্ট্রি। আমি বললাম, পুঁজ বেরোচ্ছে? ইউএসজি করিয়েছে যথারীতি কোনো একটা জায়গা থেকে, তো সেটাতে খুব একটা সিগনিফিকেন্ট কিছু ফাইন্ডিং নেই, একটা কালেকশন জাস্ট সামথিং, এরকম কিছু লেখা আছে। তো আমি আমার একটা বন্ধুর কাছে পাঠালাম, যে আমার পরিচিত সোনোলজিস্ট, খুব ভালো ছেলে। তো সে আমাকে সাথে সাথে ফোন করে বললো, ভাই মনে হয় কিছু ঝাঁটার কাঠি টাইপ কিছু মনে হয় ভেতরে ঢুকে আছে, এবং সেটা কিন্তু ক্যারোটিড আর্টারির একদম পাশে। ক্যারোটিড আর্টারি মানে হচ্ছে আমাদের ব্রেনে যে সাপ্লাই করে ব্লাড ভেসেলসটা, এবং সেটা এক একটা, আমাদের দুটো ক্যারোটিড আর্টারি থাকে দুদিক থেকে, এবং এক একটা লোবকে সাপ্লাই করে। যদি একটা জিনিস ড্যামেজ হয়, তো একটা লোব চলে গেল, মানে একটা ওয়ান পার্ট অফ ব্রেন ড্যামেজড। তো এতটাই ডেঞ্জারাস জায়গা। তো আমি ডিসিশন নিলাম যে যা হয় হোক, আমি একটা সিটি বেস সার্জনকে পাশে রেখে খুলবো, দেখি না কি হয়। একদম ক্যারোটিড আর্টারির পাশে, ওখানে একটা ফুলে আছে পটলের মতো। খুললাম, খুলে খুঁজছি প্রায় 10-15 মিনিট হয়ে গেল, কিছুই পাচ্ছি না। এ বের করতে করতে দেখলাম একটা ডাঁটার মতো একটা মোটামুটি ডাল বেরিয়ে এলো। বের করলাম, তারপরেও মনে হচ্ছে ঠিক এইটুকুর জন্য তো এত বড় ফোলা হবে না। খুঁজতে খুঁজতে দেখলাম দুটো জবা পাতা বেরিয়ে এলো। জবা পাতা? জবা পাতা। তারপরে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম, পেশেন্ট সকালবেলা ফুল তুলতে গেছিল জবা গাছে, পড়ে গেছে। জবা গাছের কোনো ডাল ভাঙা ছিল, ওই পাতা সমেত ওই ডালটা ভেতরে ঢুকে গেছে, এবং ওইটা নিয়েও 3 মাস ছিল। আচ্ছা। এবং মানে আমরা, মানে কি বলবো, তখন মানে বুকে হাত দিয়ে কোনো রকমে ওই জবার ডাল এবং এই পাতাটিকে বের করে আনছি। যদি কোনোভাবে ওই ক্যারোটিড আর্টারিটি ড্যামেজ হয়, তাহলে হয়ে গেল, মানে পেশেন্ট উপরে চলে যাবে। তো লাকিলি আমরা ওটা বের করে আনতে পেরেছিলাম। আরেকটা ইন্টারেস্টিং স্টোরি ছিল, ঝাঁটার কাঠি। একটা পেশেন্ট এরকম 6 মাস ধরে পুঁজ বেরোচ্ছে, কি হয়েছে, ডাক্তার বলে ঝাঁটার কাঠি ঢুকে গেছিল। বের করে দিয়েছি ঝাঁটার কাঠিটা, কিন্তু তাও পুঁজ বেরোনো বন্ধ হচ্ছে না। দেখি তো, ইউএসজি করালাম আবার সেই আমার সেই পুরনো সোনোলজিস্ট বন্ধুর কাছে। বললো, ভাই একটা লম্বা ঝাঁটার কাঠি তোর
রেডিয়াসের সাইড থেকে ঢুকে আলনা পর্যন্ত চলে গেছে। আমি রেডিয়াসের সাইড থেকে আলনা পর্যন্ত চলে গেছে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, বলে ভাই খুলে দেখ, তুই এই জায়গায় খোল, তুই পেয়ে যাবি। আমরা সেই মাসেল প্লেনে ঢুকলাম, ঢুকে অলমোস্ট 3 ইঞ্চি মতো ঝাঁটার কাঠি হবে, মানে ও বাইরে যতটুকু বেরিয়েছিল ওটাকে ভেঙে বেরিয়ে গেছে, আর বাদ বাকি পোর্শনটা রেডিয়াস, মানে আমাদের দুটো বোন থাকে এখানে, রেডিয়াস একটা আলনা, রেডিয়াল সাইড দিয়ে ঢুকেছে, রেডিয়াসটার সামনে দিয়ে ক্রস করে আলনাতে গিয়ে খোঁচা মেরে ওখানে আটকে গেছে, এবং ও ওইটা নিয়ে 6 মাস কাটিয়েছে। কিন্তু ঢুকলো কি করে? ওই পড়ে গিয়ে? প্রিক হয়ে, সাপ তো কি কোনোভাবে পড়েছে, ঝাঁটাকাঠি অনেক সময় শক্ত হয় তো, ও প্রিক করে গেছে, প্রিক করে ভেতর অনেকটা ঢুকে গেছে। এবারে পেশেন্ট পার্টি দেখছে বাইরে এইটুকু বেরিয়ে আছে, ও যতটুকু টান মেরে বের করতে পেরেছে, ভেতরে যে ওই অতটা 3 ইঞ্চি ঝাঁটাকাঠি রয়ে গেছে, ও নিজেও বুঝতে পারেনি এত বড় ঝাঁটাকাঠি ছিল। এটা একটা গল্প মনে পড়ে গেল, এই যে জবা পাতা ফাতা হ্যাঁ। দিয়ে একজন ইএনটি সার্জনের কাছে গেছে, গিয়ে বলছে ডাক্তারবাবু দেখুন তো আমার এখান থেকে লাউ গাছ বেরোচ্ছে কিনা। তো ইএনটি সার্জন দেখে বলছে না তো লাউ গাছ তো বেরোচ্ছে না। বলে হ্যাঁ কি করে বেরোবে, পেয়ারার বীজ পুতলাম, লাউ গাছ বেরোবে কি করে? তো ওটা মনে পড়ে গেল। আমরা জবা ফুল, ঝাঁটারকাঠি এগুলো তো শুনলাম, এই যে অ্যাক্সিডেন্টাল বা কিছু ঢুকে যাওয়ার এসব নিয়ে শুনছি। আচ্ছা, বুলেট বার করেছেন কখনো মানুষের দেহ থেকে? ম্যাক্সিমামই বুলেট গুলো তো আমাদের মানে এক্সট্রিমিটিতে আসে, এক্সট্রিমিটি থেকে বুলেট আমরা অনেক বের করেছি। মানে সেগুলো অতটা ইন্টারেস্টিং স্টোরি না, কোথাও মাসেলের ভেতরে ঢুকে আছে, হিউম্যানাসের এখানে কোথায় গিয়ে আটকে গেছে 10 বছর পুরনো, বা পায়ে ঢুকে বসে আছে, মানে ওগুলোতে মেনলি কি হয়, মাসেলের ভেতরে ঢোকে তো মাসেলের ভেতর থেকে ওই এক্সাক্ট পয়েন্টটাতে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হয়। তো আমরা সিয়াম বলে আমাদের ওটির ভেতরে একটা মেশিন থাকে, তো সেই সিয়াম ওরিয়েন্টেশন নিয়ে আমরা পৌঁছাই, নাহলে পছন্দের না ওই জায়গায় পৌঁছানো। একটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে চেস্ট ওয়ালে একটা ওই ছড়া বুলেট যেগুলো বলে, তো সেইটা ঢুকে গেছিল। তো আমার তো মানে প্রচন্ড চাপ, চেস্ট ওয়ালে ঢুকেছে, এবারে কি লাং ইনজুরি করেছে না কোথায় কত ডিপে আছে, এবং সেটা পলিটিক্যালি খুব পাওয়ারফুল একটা লোকের, এবং বলা যায় মানে থ্রেটেনিং করে নয়, মানে অলমোস্ট ভালো সম্পর্ক আমার তখন কিছু পলিটিক্যাল নেতাদের সাথে, যা হয় আর কি, আমাদের তো সবার সাথে মানে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় আমাদের, তান্ত্রিকের সাথেও রাখতে হয়, পলিটিক্যাল নেতাদের কোনো কিছু করার নেই, আমাদের ব্যবসা সূত্রে রাখতেই হবে। তো ডাক্তারবাবু করে দিন প্লিজ, মানে এগুলো তো মেনলি পুলিশ কেস, কিছু করার নেই। রাত্রি 11টার সময় এসে কোনো অ্যানাস্থেটিস্টও নেই, লোকাল দিয়ে খুঁজে খুঁজে বের করেছেন, লাকিলি সেটা খুব ডিপে ছিল না, মানে আমাদের চেস্ট ওয়াল ভেদ করে ভেতরে লাংসে ফুটো টুটো করেনি, সুপারফিশিয়ালি ছিল, আমরা সেটাকে বের করেছিলাম। তো আমার বুলেটের খুব একটা ইন্টারেস্টিং বলতে ওই চেস্ট ওয়াল থেকে একটা বুলেটের ছড়া বের করা, আদারওয়াইজ এক্সট্রিমিটিতে প্রচুর বুলেট বের করেছি। আমরা বুলেট নিয়ে যখন কথা বলছিলাম, যে কোন মানে হাড়ে ঢুকে গেলে কি কঠিন নাকি মাংস? না, বুলেট যদি হাড় পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো হাড় ফ্র্যাকচারই হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো হাড় ফ্র্যাকচারই করে। আর বুলেটের কেস কি ভোটের আগে পরে একটু বেশি বাড়ে না আপনাদের জন্য? কিছু তো এটা তো খুবই স্বাভাবিক। ওপেন ফ্যাক্ট। না, ভোটের আগে পরে এবং পুজোর আগে পরে আমাদের অর্থটা একটু বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ। ও হ্যাঁ, এটা তো ভালো বলেছেন যে পুজোর সময় আপনারা কি করেন, কারণ পুজোর সময় যেই হারে বাইক চালায় সব, হ্যাঁ, তো আপনাদের তো প্রচুর কেস। আমি সত্যি কথা বলতে প্রচন্ড ঘুরতে ভালোবাসি। পুজোর সময় আমি ছুটিতে থাকি, আমি বলি বাবা আমার দোকান বন্ধ, ষষ্ঠী থেকে ছুটি। আমাদের চত্বরে কিন্তু বেশ কিছু কিছু ডাক্তারবাবু আছেন, যখন পুজোর সময় ডেফিনেটলি দোকান খোলা রাখবে, কারণ পুজোর সময় প্রচুর পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়, সবাই মদ্যপ অবস্থায় বাইক চালায়, অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়। মানে যে উৎসবে এই সুরা প্রেমীরা প্রচন্ড জেগে ওঠে, সেই উৎসবেই কিন্তু ওনাদের খুব ডাক পড়ে। ঠিক আছে, ওপেন ফ্যাক্ট, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার ফ্যামিলি টাইমের জন্য আমি কিছুটা একটু দূরেই থাকি। মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটা না করবেন না। ধরুন একা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে, আপনি খাচ্ছিলেন, আপনি গেলেন, কিন্তু ধরুন গাড়ি নিয়ে যাচ্ছেন, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করলেন, যারা পাশে বসে আছে, যা পেছনে বসে আছে, তারা তো খায়নি, তো ওই একটা লোকের জন্য তাদেরকে খুব ভুগতে হবে। সুতরাং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ একদম না। একদম। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা মানে অলমোস্ট লাইক 20 ইয়ার্সের আশেপাশে যারা অ্যাক্সিডেন্ট হয়, অলমোস্ট অ্যালকোহল, সবাই ম্যাক্সিমাম। এবং তারা প্রথমে বলে ডাক্তারবাবু আমার স্পিড কিন্তু 30-এ ছিল, 30-এর ওপর ছিলই না। বলে হ্যাঁ ভাই, আমিও 10-এর ওপরে গাড়ি চালাই না। আচ্ছা, আপনি ইনজুরি দেখে বুঝতে পারেন আপনারা নিশ্চয়ই যে কত স্পিডে গাড়িটা চলছিল, কিভাবে বোঝেন? একটা হাড় কাছাকাছি আছে মানে খুব একটা মেজর চোটটা লাগেনি, একটা হাড় পুরো উড়ে গেছে একদম, একটা হাড়ের এন্ড এদিকে আছে, একটা হাড় ওদিকে আছে, ডেফিনেটলি সেটা খুব হাই ভেলোসিটি ইনজুরি। আইদার কোনো অনেক উঁচু থেকে পড়েছে বা অনেক জোরে ধাক্কা মেরেছে, এগুলো হলে তখন এরকম ইনজুরি থাকে, মানে ইম্প্যাক্টটা খুব ইম্প্যাক্টটা অনেক বেশি। সেই জন্য ওই যে সিট বেল্টটা দিয়েছে, আর ওই যে মাথায় যেটা পড়তে চান না ওইটা যেটা দিয়েছে, হেলমেটটা, ওগুলো পড়লে একটু কম কাটাকুটি, কম স্ক্রু লাগানো এটা সম্ভাবনা আছে। ঠিক।
একদম একদম অবশ্যই। তো ধরুন ইন্ডিভিজুয়াল কেউ একটা অ্যাক্সিডেন্ট হলো, এরকম ধরুন কোনো বাইক অ্যাক্সিডেন্ট হলো বা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, 2-3 জন এরকম হাসপাতালে ভর্তি হলো, ট্রমা কেয়ার এলো। ধরুন বাস অ্যাক্সিডেন্ট হলো, কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, মেজর অ্যাক্সিডেন্ট, তখন তো ট্রমা কেয়ারে একসাথে ধরুন 50 জন, 60 জন, 100 জন পেশেন্ট। আর কার কোন হাড় ফ্র্যাকচার হয়েছে মানে ওটা বোঝাও যাচ্ছে না। মানে কারোর হয়তো পাঁজর ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর থাইয়ের হাড়টা ভেঙে গেছে, কারোর কবজি উল্টে গেছে, মানে এইটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? আমার তো পিজি বর্ধমান থেকে, পোস্ট গ্রাজুয়েশন বর্ধমান থেকে, তো বর্ধমানের খুব কাছেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আমাদের কাছে প্রায় বাস অ্যাক্সিডেন্ট আসতো। ট্রেন অ্যাক্সিডেন্ট তো খুব মেজর অ্যাক্সিডেন্ট আমরা সেরকম পাইনি সত্যি কথা বলতে, কিন্তু বাস অ্যাক্সিডেন্ট প্রায় আসতো। মানে বলা যায় বছরে 2-3টে তো পেতামই আমরা। তো বাস অ্যাক্সিডেন্ট ঢুকলো মানে 40-50 জন একসাথে ঢুকলো। আমাদের তখন মেন করতে হয় যেটা কোডিং করতে হয়। আগে সব শর্ট আউট করতে হয় কোন কোন পেশেন্টকে দুটো ওষুধ লিখে ছেড়ে দেবো, কোন কোন পেশেন্টকে মিনিমাল ড্রেসিং করে ছাড়া যাবে, কোন কোন পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। এবারে কারা মেজর, এই যারা অ্যাডমিশন হলো তাদেরকে কারা আমি কালকেও ট্রিটমেন্ট করলে পারবো, আবার কাদেরকে এমার্জেন্সি ওটিতে নিয়ে যেতে হবে, এই যে ডিভিশন করাটা এটা টিমের কাজ। এটা তখন, এবং সবচেয়ে হচ্ছে যখনই এসব পেশেন্টগুলো আসতো আমরা সবার আগে একদম হায়ারার্কি ফলো করতাম। একদম টপ লেভেলে এইচওডিকে ইনফর্ম করা হলো, এইচওডির লেভেল থেকে অ্যাসোসিয়েন্ট প্রফেসর, আরএমও, পিজিটি সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়লাম। রাদার খুব বড় অ্যাক্সিডেন্ট যদি হয় তখন অন্যান্য ইউনিটও জয়েন করে, কারণ আমাদের ম্যান পাওয়ার তখন দরকার, না হলে সম্ভব না। মানে তখন এরকমও কেটেছে 3-4 ঘন্টা নাওয়া খাওয়া নেই, দৌড়ে যাচ্ছি ওই শর্ট আউট করতে করতে, কোন পেশেন্টকে স্ল্যাব লাগানো হচ্ছে একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়া হলো, কোন পেশেন্টের খুব বাজে ওপেন ইনজুরি, কোনো রকম এমার্জেন্সিতে নিয়ে গিয়ে কিভাবে ব্লিডিংটা অ্যাটলিস্ট স্টপ করা যাবে, অ্যাটলিস্ট বেসিক কেয়ারগুলো দেওয়া। তারপরের দিন আমরা ডিসিশন নেওয়া যে কাদের ডেফিনিটিভ সার্জারি করতে হবে। কিছু ডেথ হয়ে যাচ্ছে কিছু পেশেন্টে, তাদেরকে শর্ট আউট করে দেওয়া, মানে তো এটাও কমপ্লিটলি টিম ওয়ার্ক। এটাও ওই হায়ারার্কি ফলো করাটা এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম জায়গায় এগুলোতে একটু বড় টিম না হলে এগুলো করা খুব ডিফিকাল্ট। আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি এইসব পেশেন্টকে ডিল করা খুব ডিফিকাল্ট, সম্ভব না আমাদের পক্ষে, কারণ যেহেতু আমাদের টিম অত বড় তো থাকে না। এগুলো সবসময় কোনো ইনস্টিটিউট বেসড ট্রিটমেন্ট হওয়াটাই বেস্ট, মেডিকেল কলেজ কোনো কর্পোরেট সেট আপে নিয়ে গেল, আদারওয়াইজ এগুলোকে ডিল করা খুব ডিফিকাল্ট এই জিনিসগুলো। তবে পেয়েছি আমরা বহু এরকম বাস অ্যাক্সিডেন্ট আসতো, বর্ধমানে আসতো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন একটা অ্যাক্সিডেন্টাল পেশেন্টকে একজন আননোন লোক নিয়ে আসে, সে সেন্সলেস অবস্থায় রয়েছে, এবার আমরা জানি না ওর মেডিক্লেম আছে কিনা, টাকা পয়সা কি আছে, তো তখন কি আপনারা চিকিৎসা শুরু করে দেবেন নাকি আপনারা ওয়েট করেন যে তার বাড়ির লোক কেউ আসে? বা বাই নর্ম আমাদের কোনো পেশেন্ট পেলে আমাদেরকে ট্রিট করতে হবে, রাইট, বাই নর্ম এটা করতেই হবে, এটা কিছু করার নেই। আমরা এখন ব্যাপারটা প্রাইভেট সেটআপে একরকম, গভর্নমেন্ট সেটআপে একরকম। প্রাইভেট সেটআপে ডেফিনেটলি একটা তো মানি ফ্যাক্টর থাকেই। কর্পোরেট সেটআপে আমরা চেষ্টা করি সবসময় কিভাবে আগে রিলেটিভদের কন্ট্যাক্ট করা যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারি। গভর্নমেন্ট সেটআপে তো খুব ডিফিকাল্ট ওরকমভাবে পৌঁছানো, এবং আমরা ম্যাক্সিমাম টাইমে গভর্নমেন্ট সেটআপ এরকম আননোন পেশেন্ট প্রচুর আসতো, আমরা আগে ট্রিটমেন্টটা শুরু করে দিতাম। আমরা তখন বর্ধমানে, আমার তখন আউটডোর চলছে, সেদিন আমার অ্যাড ডে, দুপুর 2টোর সময় একটা পেশেন্ট এলো, 27 বছরের ছেলে, বর্ধমান স্টেশনে লাফিয়ে নামতে গেছে, রানিং ট্রেন থেকে নামতে গেছে, ওই ট্রেন আর প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গেছে, রোল হয়ে গেছে, সাথে সাথে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু 3-4 বার রোল হয়ে গেছে। তো পেশেন্টটা শুধু পেলভিস ইঞ্জুরি হয়েছে, তার হেড ইঞ্জুরি, অ্যাবডোমিনাল ইঞ্জুরি কিছু হয়নি, এই জায়গাটা যেহেতু লোয়ার পোর্শনটা রোল করেছে। তো পেশেন্টটা একদম ওপেন ইঞ্জুরি, মানে আমাদের ডাক্তারি ভাষায় যাকে বলে যে ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে, অ্যানাল ক্যানাল দিয়ে ওই জায়গা দিয়ে ব্লাড বেরোচ্ছে, এগুলো খুব গ্রেভ সিচুয়েশন। মানে এগুলো হচ্ছে বোনগুলো এতটাই ইনজিওর্ড হয়েছে ভেতরে, ওরা গিয়ে অর্গানগুলোকে ড্যামেজ করেছে, তো তার জন্য ওই সব মিয়েটাস দিয়ে ব্লিডিং হচ্ছে। তো নাওয়া খাওয়া স্বাভাবিক কথা। আমরা তখন ওপিডি থেকে সবে এসেছি, লাঞ্চ করার সময় নিয়ে লাফিয়ে পড়লাম। 27 বছরের ছেলে, শুনলাম নাকি তার 10 দিন পরে তার বিয়ে, ও বিয়ের জন্যই বাড়িতে আসছিল, আমি নামতে গিয়ে এই দুর্ঘটনা। এবারে কোনো রকমে তার নাম্বার নেওয়া হলো। পেশেন্ট অলরেডি তখন হাইপোটেনশনে, মানে বিপি ফল করছে, কারণ ভেতরে প্রচুর ব্লিড করছে। পেশেন্টের জন্য দৌড়ে গেলাম নিজে থেকে, তখন আমরা সেকেন্ড ইয়ার পিজিটি, আমরা নিজে থেকে পেশেন্টের ব্লাড টেনে টেস্ট করিয়ে ব্লাড আনতে গেলাম। ফ্লুইড তো চলছেই, এর কিছু কিছু বেসিক ট্রিটমেন্ট থাকে, কীভাবে আমরা ভলিউমটাকে মেনটেন করা, ফ্লুইড দেওয়া, ব্লাড দেওয়া, কীভাবে ব্লিডিংটাকে বন্ধ করা যায়, কিছু পেলভিক বাইন্ডার বেঁধে, যাও সেগুলো আমরা কনস্ট্যান্টলি চলে যাচ্ছি। এবং গভর্নমেন্ট সেটআপে কি হয়, লোক তো কেউ করার নেই, এবারে বাই নর্মস আমরা নিজেরাই, ও আমার পেশেন্ট বলেই দৌড়ঝাঁপ করে আমরা সব করতাম।
5:30 পর্যন্ত পেশেন্টের জন্য দৌড়ে গেছি এবং পেশেন্টকে কিছুতেই স্টেবল করা যাচ্ছে না, বিপি ফল করেই যাচ্ছে। কারণ বেসিক্যালি পেলভিক ইনজুরি হলে কি হয়, একটা কলের মতো, খোলা কলের মতো, আমরা দিক থেকে ব্লাড দিচ্ছি, ফ্লুইড দিচ্ছি, আর ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ না আমরা ইনসাইডে ভেতরে ঢুকে ওগুলোকে বন্ধ করব, প্যাক করব, বা ভেতরে ব্লিডিং যেখান থেকে হচ্ছে সেই জায়গাগুলো বন্ধ করতে পারবো, ওটাকে স্টপ করা খুব ডিফিকাল্ট। এটা আমাদের ওপেন পেলভিক ইনজুরির কিছু কিছু প্রোটোকল আছে। এবার পেশেন্ট পার্টিও আসছে না, আমরা করতেও পারছি না। পেশেন্ট পার্টি হলো অলমোস্ট 5:30টার সময়, প্রায় 3.5 ঘন্টা পর। তখনও মাইন্ডেড আমাদের ব্রেকফাস্ট করে মানে জলও খাইনি, তখন থেকে দৌড়াচ্ছি। পার্টি এসে বলছে পেশেন্ট এখনো ওয়ার্ডে যায়নি। আমার ইমার্জেন্সিতে তখন পেশেন্ট ডিল করছি, স্ট্রেচারে আছে পেশেন্ট, ওয়ার্ডে যায়নি, পেশেন্টের কি ট্রিটমেন্ট হচ্ছে, আমরা এখান থেকে এক্ষুনি নিয়ে চলে যাব। আমরা তো অবাক, আরে ভাই 3.5 ঘন্টা যে পেশেন্টটাকে নিয়ে যে আমরা কি দৌড়ঝাঁপ করছি তা আমরাই জানি। একটু রাগই হলো। কিছুই জানেন না ওনারা, কিছুই দেখেননি এই 3.5 ঘন্টা কিভাবে আমরা বাঁচিয়ে রাখলাম। তো পেশেন্টটাকে ওরা নিয়ে গিয়ে কলকাতা যাবে বর্ধমান থেকে, একটু প্রোফাইল লোক, স্বাভাবিক কথা। আমরা সবাই চাই পেশেন্টের বেটার কেয়ার পাক, কিন্তু সবসময় মানে ভেবে রাখা দরকার গভর্নমেন্ট সেট আপগুলো সাইলেন্টলি মানে এত কিছু ডিল করে না। আমরা প্রাইভেটে কিন্তু ওই জিনিসগুলো এসে পৌঁছায় না, তার আগে অনেক কিছু ওরা ডিল করে তবে পাঠায়। আমরা যারা, আমি নিজে প্রাইভেট প্র্যাকটিশনার, কিন্তু আমি তো গভর্নমেন্ট থেকে পাস আউট করেছি, আমি জানি যে ওরা কতটা ডিল করে, তারপরে আমাদের কাছে অনেক কুল স্টেজে আসে। একদম। তো পেশেন্টটাকে নিয়ে যায় এবং পরের দিন আমরা জানতে পারি পেশেন্টটি রাস্তাতেই ডেথ হয়। তো এই যে ডিসিশন মেকিং গুলো, কখন পেশেন্টকে নিয়ে যাব এবং পেশেন্ট কাউন্সিলিং, পেশেন্টকেও বোঝা যে পেশেন্টের কি হয়েছে, আমার কি করতে হবে, ডাক্তারের উপর ট্রাস্ট করা, এখন আস্তে আস্তে দিনে দিনে এত কমে যাচ্ছে না, খুব বিপদ এই জিনিসগুলো। আসলে পেশেন্ট পার্টিরও তখন একটা কি হয় বলুন তো, নিজের যিনি মানে নিজের লোক, তার এরকম অবস্থা থেকে তারও মানসিক যে মানে জিনিসটা ঠিক থাকে না, সে মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়ে। আমি এই ব্যাপারে একটা রাগ দেখানোটা তার কাছে মানে রেগে যাওয়াটা। পডকাস্টে আমি একটা মেসেজ দিতে চাই, সবসময় দিতে চাইবো, কারণ আমি আরজিকর থেকে পাস আউট। তো আরজিকর হচ্ছে মানে এমার্জেন্সিতে মানে ভীষণ ভাবে হেভি লোডেড, আরজিকর বর্ধমান স্টিল প্রচন্ড লোডেড থাকতো। আমরা যেভাবে লড়ি না, মানে গভর্নমেন্ট ডক্টররা যেভাবে আমরা সার্ভিস দিই, তো ওর মিনিমালটাও যদি প্রাইভেট সেট আপে সবাই করতে পারতো, তাহলে সবকিছু মানে খুব স্মুথলি ডিল করতো। গভর্নমেন্ট সেট আপে আমরা এত সাইলেন্টলি ডিল করি জিনিসগুলো, এবং পাবলিক এই জিনিসগুলো বোঝে না, এবং গিয়ে এই যে মার দাঙ্গা চারিদিকে দেখেই থাকি, হ্যাঁ এটাকে পিটিয়ে দিয়ে চলে এলাম, হ্যাঁ একটু রাগারাগি করে চলে এলাম, বকাঝকা দিয়ে চলে এলাম, কিন্তু এগুলো ব্যাপারটা এরকম নয়। আমরা সবাই কিন্তু পেশেন্টের ভালো চাই সব সময়, সবার আগে বুঝতে হবে আমরা ডাক্তার, আমরা ট্রিট করার জন্যই এসেছি, আমাদের অন্য কিছু সবাই পয়সা কামাতে সবাই চায়, বাট পেশেন্টের মুখে যে হাসি, তো ওইটা ওটা কিন্তু গেম চেঞ্জিং, এটার জন্যই কিন্তু আমরা বাঁচি। আমি রিসেন্টলি একটা স্টোরি বলতে চাই। একটা ওপেন ইনজুরি আমার কাছে এসেছিল, 21-22 বছরের ছেলে, ওর বাইরে কোথাও সার্জারি হয়েছিল, প্লাস্টিক সার্জারি হয়েছে, পায়ের মানে অ্যাঙ্কেলের এই নিচ থেকে অলমোস্ট ক্রাশড, কিছু নেই এই পোর্শনটা, মানে লোয়ার টিবিয়া, আই মিন অ্যাঙ্কেলের ওপরে যে হাড়টা, ওই পোর্শনটা পুরো ক্রাশড হয়ে গেছে, নেই হাড়, একটুখানি চামড়া লেগে আছে। তো প্লাস্টিক সার্জারি হয়েছে, কিন্তু খুব খারাপ অবস্থা। পেশেন্টটি আমার কাছে আসে পা বাদ দিতে। ছেলেটাকে দেখে আমার এত খারাপ লেগেছিল, 22 বছরের ছেলে। বলে আমি একটু ইলিজারভ সার্জারি তো ট্রেন্ড, আমি ডক্টর মিলিন্দ চৌধুরীর থেকে ইলিজারভ সার্জারি থেকে ট্রেন্ড হয়েছিলাম। এটার মানে কি? ইলিজারভ সার্জারি রিং সার্জারি, মানে ইলিজারভ এমনই একটা অ্যাপারেটাস যেটা দিয়ে আমরা ওপেন ইনজুরি খুব ভালো ম্যানেজ করতে পারি, 1 নাম্বার, নতুন হাড় গজাতে পারি। আচ্ছা, এটা একটা ম্যাজিক ট্রিটমেন্ট, যাতে আমরা হাড় ইনফেকশন থেকে মুক্ত করতে পারি, ছোট হাড় বড় করতে পারি। মানে এটা একটা অন্য ডোমেন একটা। কামিং ব্যাক টু দিস, তো এতটা খারাপ লাগলো পেশেন্টটাকে দেখে। তো পেশেন্টের বাবা চাষি বেসিক্যালি, এবং একমাত্র ছেলে। আমি শুধু একটা কথা বললাম, বাবা তোমাকে আমি যতটা সম্ভব চেষ্টা করব খরচা কমানোর, কিন্তু তুমি যদি চাও আমি একবার চেষ্টা করে দেখতে পারি ওকে এই রিং লাগিয়ে বাঁচানো যায় কিনা পাটা। আমার সত্যি কথা বলতে, আমি তো কল্যাণীতে প্র্যাকটিস করি, পেরিফেরিতে প্র্যাকটিস করি, আমার কিন্তু কলকাতার মানুষদের চেয়ে পেরিফেরির মানুষ বেশি ট্রাস্টেবল মনে হয়। এরা কিন্তু জীবন দিয়ে দেয়, মানে আমার পয়সা কম থাকুক, আমি জমি বাড়ি বেচে দিয়েও আমার বেস্টটা দেওয়ার জন্য, এবং ট্রাস্ট করে, ভীষণ ট্রাস্টফুল তারা। ওর ওপর ডাক্তারও আপনি করুন, চেষ্টা করুন কি হয়। তো আলটিমেটলি আমরা ইলিজারভ রিং লাগাই, ইনফেকশন শর্ট আউট হয়। পেশেন্টটা এত পজিটিভ এনার্জি পেশেন্টটার, আমি যতবার পেশেন্টটাকে দেখেছি কোনোদিন ওর মুখে হাসি বন্ধ হতে দেখিনি। কি কষ্ট, মানে একটা রিং লাগানো যে কি কষ্টকর, একটা মোটামুটি হেভি একটা 5-10 কিলো ওয়েটের রিং নিয়ে মুভ করছে, হাঁটতে পারছে না। একটা ইয়াং ছেলে মানে সে হাঁটতে চাইবে, আর রিং লাগানো আছে, হাঁটতে পারছে না, ইজিলি মুভ করতে পারছে না, আর ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে সবসময়, গন্ধ নিয়ে বাড়িতে থাকা, ড্রেসিং চলছে ডেলি। তো
তো ছেলেটা ভীষণ মানে ইজ আ ভেরি গুড ফাইটার, ও ফাইট করে 1 বছর ওটা চলে, ইনফেকশন মুক্ত হয়, বোন আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। আমি ওকে ভর্তিও করি সেকেন্ড সার্জারি করার জন্য, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আবার সেকেন্ড সার্জারি করতে গিয়ে আবার ইনফেকশন বাড়তে পারে, ছুটি করে দিই। তো অলমোস্ট 1.5 বছর পরে আমরা দেখলাম যে বোনটা আস্তে আস্তে কভার আপ করছে, সব টিস্যু উপরে যে চামড়াগুলো সেগুলো হিল করে গেছে, ডিসচার্জ বন্ধ হয়ে গেছে। তো 1.5 বছর পরে আমি পেশেন্টকে ভরা ওপিডির মধ্যেই এক্স রে দেখে বললাম, যাক এবারে পাটা বাঁচানো গেল। এই জাস্ট সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট এবারে পাটা বাঁচানো গেল। তুমি শায়ন বিশ্বাস করতে পারবে না, ওর বাবা মার যে হাউ হাউ করে কান্না, আমি চোখড হয়ে গেছিলাম ঠিক। ওই ইমোশনে। একদম হয়। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে আমি ইমোশন কন্ট্রোল করতে বাথরুমে চলে গেছি। মানে সবাই পেশেন্ট পার্টি দাঁড়িয়ে আছে, তো আমরা কিন্তু এই ফিলিং গুলোর জন্য বাঁচি। রাইট, তো এই ফিলিং গুলো আমরা না পেলে কিন্তু আমরা ডাক্তার নই। সত্যি তাই। ডাক্তার এবং অন্য প্রফেশনের মধ্যে ডিফারেন্স কিন্তু এই জায়গায়। অ্যান্ড দের ইজ নো সেকেন্ড চান্স। মানে আমি এটাই সব ক্ষেত্রে বলি, আমরা যারা আর্টিস্ট বা আমরা যারা স্পোর্টসে রয়েছি বা অন্যান্য বিষয়ে রয়েছি, তারা কিন্তু সবসময় একটা সেকেন্ড চান্স পায়। একদম। মানে আমি একটা খারাপ অভিনয় করলাম কোনো ছবিতে, আমাকে হয়তো আবার একটা চান্স পাবো, কিছু হবে না, আমি দুটো গালাগালি খাবো, কিন্তু আপনাদের একটা ভুল মানে লাইফ লং রিগ্রেট। আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থোপেডিক্সরা, আমাদের অর্থোপেডিশিয়ানরা হচ্ছে লিম্ব সেভার। আমরা তো লাইফ সেভার তো বটেই, মানে আমাদের লাইফের চেয়ে বেশি লিম্ব সেভার, মানে আমরা ফাংশন রিস্টোর করি। একদম। রাইট। তো একটা পেশেন্টকে, মাল্টি ট্রমা পেশেন্টকে আবার যেন ফাংশনে ফিরিয়ে আনতে পারি, ওই আনন্দই মারাত্মক। তো ডাক্তারবাবুর জন্য গিফট রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে। তো ডাক্তারবাবু নিশ্চয়ই আমাদের মতনই খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসেন, আর আমরা বারবার আমরা আমাদের এই এপিসোডে বলি যে বাইরের খাবার কমান, বাড়িতেই বাইরের যে মেনুগুলো সেগুলো রান্না করুন। তার জন্য ডাক্তারবাবুর জন্য, রান্নাঘরের জন্য Thank you. শালিমারের গিফট হ্যাম্পার রইলো। ট্রমা সার্জনের বিরুদ্ধে একটু পেশেন্টদের একটু রাগ থাকে। কেন? বলছে যে একটা সার্জারিতে হলো না, 2-3টে সার্জারি করার পরে তারপরে ঠিক হলো। তাই কি প্রথমটা সার্জারিটা কি ঠিক করে করেনি নাকি? তো এই মাল্টিপল সার্জারি কেন দরকার হয় একটা ট্রমা পেশেন্টের? এই ব্যাপারে পেশেন্টকে কাউন্সিলিং করা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমেই আমি আমার পেশেন্ট যাদের মাল্টিপল সার্জারি লাগে, তাদের প্রথমে কাউন্সিলিং করে, বাবা এটা তোমার একবারে হবে না, এটা একবারে করার মতো সার্জারি নয়, অনেক ক্ষেত্রে মাল্টিপল স্টেজ করতে হয় ফর লাইফ সেভিং। ফর ইনস্ট্যান্স আমি একটা স্টোরি বলি। 2 ভাই বাইক নিয়ে বেরিয়েছে, ডেফিনেটলি মদ্যপ অবস্থায়, একজনের বয়স 18, একজনের বয়স 20। শিমুরালির ওখানে, আমাদের ওখানে বাইকটা বেরোতে গেছে, একটা লরি এসে উড়িয়ে দিয়ে গেছে, বাংলা উড়িয়ে দিয়ে গেছে। যে চালাচ্ছিল সে স্পট, 2 ভাই, মানে একজন কাকার ছেলে, জ্যাঠার ছেলে। আর যে পড়েছে তার একটা সাইডের ওপর দিয়ে কিভাবে ওই রোল করতে করতে গেছে ওই বাইকটা। তো পেশেন্টটা যখন আমাদের কাছে আসে, মানে ভীষণ খারাপ অবস্থা, হাইপোটেনসিভ, মানে বিপি একদম ডাউন। তো এক্স রে করে আমাদের দেখা গেল ওর ওপর থেকে নিচ পর্যন্ত সব ভাঙা, মানে পেলভিস থেকে সব ভাঙা। কিরকম? মানে পেলভিক বোনটা ওপেন হয়ে গেছে, আমাদের যে বলের নিচের পোর্শনটা, হিপ বলটা ভেঙে গেছে, শ্যাট ফিমার মানে ফিমার আমাদের থাই যে হাড়টা সেটাও ভেঙে গেছে, টিবিয়া থাইয়ের নিচের যে হাড়টা সেটা ভেঙে গেছে, পায়ের আঙুলগুলো, পায়ের আঙুলের যে উপরের আঙুলো সব ভেঙে গেছে। তো এই যে ম্যাসিভ ইনজুরি, এগুলোকে আমরা কখনোই একটা সিটিংয়ে করতে পারি না। তাতে কিছু মানে লাইফ ডেঞ্জার কিছু হয়, কিছু ফেনোমেনা হয়, তো আমরা সেগুলোকে করতে পারি না। আমরা সেই পেশেন্টকে সাথে সাথে ইমিডিয়েট কিছু ফিক্সেশন করি, আমরা বলি এক্সটার্নাল ফিক্সেশন, যেগুলো দিয়ে স্টেবিলাইজ করা হয় পেশেন্টকে ইনিশিয়ালি। আমরা পেলভিসটাকে ইনিশিয়াল স্টেবিলাইজেশন করি কিছু স্ক্রু দিয়ে, যত মিনিমাল সার্জারি করা যায়, স্ক্রু অ্যান্ড ফাস্ট ফিক্স করে বেরিয়ে আসতে হবে, যাতে পেশেন্টের লাইফটা তখনের জন্য সেভ করা হয়। আবার 2-3 সপ্তাহ পরে আবার ডেফিনেটিভ সার্জারি। তো এই পেশেন্টকে আমরা 2টো স্টেজে প্রথমে সার্জারি করি, প্রথমে ফিক্সেটার লাগাই, 2 সপ্তাহ পরে আবার ডেফিনেটিভ সার্জারি করি উপর থেকে নিচ পর্যন্ত। এতগুলো হাড়ের মধ্যে একটা হাড় নন ইউনিয়ন হয়, তো সেটাকে আবার 3 নাম্বার সার্জারি করতে হয়, যেখানে আবার আমাকে ওখানে গ্রাফট দিয়ে প্লেট লাগাতে হয়। যা হোক, একটু মেডিকেল, মোট কথা আমাকে 3টে সার্জারি করতে হয়। এবং সেই পেশেন্ট এখন ক্যাব ড্রাইভার, ও গাড়ি চালায়, বাহ। আমার সাথে রেগুলার ওর কন্ট্যাক্ট আছে, ও এসে দেখা করে যায়, ডাক্তারবাবু আপনার ড্রাইভার দরকার পড়লে আমাকে কিন্তু বলবেন। তো এই মাল্টিপল সার্জারি, এই কনসেপ্টগুলো পেশেন্টকে না বোঝালে খুবই। আর একটা ডেঞ্জারাস জায়গা হচ্ছে ওই যেটা আমরা বলছিলাম ওপেন ইনজুরি। ওপেন ইনজুরিতে আমরা ডাইরেক্টলি রড বা প্লেট বসাতে পারি না, তাতে ইনফেকশনের হাই চান্স থাকে। আমরা ইনিশিয়াল ডেব্রাইডমেন্ট ভালো করে ধুয়ে পরিষ্কার করে জায়গাটাকে বাইরে থেকে একটা ব্রিজ বা ফিক্সেটার লাগিয়ে দিই, যাতে জায়গাটা পরিষ্কার হয়ে যায়, ইনফেকশন ফ্রি হয়, তারপর আমরা ডেফিনেটলি ফিক্সেশন করি। তো এই ইস্যুগুলোকে, পেশেন্ট কাউন্সেলিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব ভালোভাবে করতে হয়, না হলেই ঝামেলা, না হলেই মারপিট। আচ্ছা, আমরা
খুব শুনে থাকি যে এই পায়ে প্লেট বসায় ভেঙে গেলে, তো এই কখন প্লেট বসাতে হয় আর ওটা মেটেরিয়ালটা কি থাকে, ধাতুটা? মেনলি আমরা স্টিলের প্লেট ইউজ করি, হুম। স্টেনলেস স্টিল। হুম। আর একটা মেটাল হয় টাইটেনিয়াম, যেগুলো হচ্ছে এমআরআই ফ্রেন্ডলি। আরেকটা এসে এলভিএম বলে, যেটাও এমআরআই ফ্রেন্ডলি। স্টিল, স্টেনলেস স্টিল ইজ এনাফ, মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা স্টিলই ইউজ করি। এবার টাইটেনিয়ামটা বেটার, যেহেতু এমআরআই ফ্রেন্ডলি, বের করতে হয় না। কিছু পেশেন্ট এখন নিউ আর্ট সবাই বলে যে ডাক্তারবাবু আর যেন বের করতে না হয়, এমআরআই করা যায়, আপনি টাইটেনিয়ামটা লাগিয়ে দিন। তো আমরা তখন টাইটেনিয়ামের দিকেই যাই। এই মেটেরিয়াল বলতে একটা সুন্দর একটা স্টোরি বলি। হুম। আরজি করে অপারেশন হচ্ছে, তখন আমাদের আরজি করে হুম। ওই প্লেট কিনে দিতে হতো। তো আমরা স্লিপ ধরিয়ে দিতাম, ওরা প্লেট ভেন্ডারের কাছ থেকে কিনে আনতো, আমরা লাগাতাম। এটাই ছিল স্টোরি। তো পেশেন্টকে একটা এরকম ধরিয়ে দেওয়া হয়েছে যে এরকম এই প্লেট লাগবে, এতগুলো স্ক্রু লাগবে, তোমরা ওই ভেন্ডারের কাছে যাও, মালটা নিয়ে এসো, টাকা দিয়ে আমরা ফুটিয়ে পরিষ্কার করে দেব। হুম। তো ওটি শুরু হয়ে গেছে, অন্যান্য ওটি লাইনে চলছে, ওই মাল আর জমা হয়নি। কি হলো, পেশেন্ট সরকারি জায়গা খুঁজেও পাওয়া মুশকিল পার্টিকে। তো পার্টি এলো, এসে দেখা যাচ্ছে বাজার থেকে মেশিন স্ক্রু আর প্লেট কিনে নিয়ে চলে এসছে। বলছে ডাক্তারবাবু ওই ভেন্ডারটা এত দাম বলছিল, এত দাম হয় নাকি প্লেট স্ক্রু? আমি বাজারে হার্ডওয়্যার দোকান থেকে গেলাম, এই দেখুন স্ক্রু প্লেট লাগিয়ে দিই। ব্যাপারটা সেরকম নয়, আমাদের এফডিএ অ্যাপ্রুভড কোম্পানি থেকে ভালো কোয়ালিটি, কারণ এটা তো বোনের ভেতরে ঢুকছে, তার প্রসেস থাকে, মেটেরিয়ালটা যেন ভালো হয় এবং তার একটা স্টেরিলাইজেশন প্রসেস থাকে, সেটা গো থ্রু করতে হয়, তারপর আমরা ওটা বোনের ভেতরে লাগাই, নাহলে তো ইনফেকশন হয়ে যাবে। দরজার কবজা লাগিয়ে দিয়ে যাবে, হঠাৎ মুভিতে নিয়ে গেছে সাউন্ড এফেক্ট দেবে বলে। আচ্ছা, আপনারা কখন এই ডিসিশনটা নেন যে এবার প্লেট লাগবে, এমনি হাড় ঝুলবে না? ডিপেন্ড করে, এগুলো তো ইন্ডিকেশন, পিওর ইন্ডিকেশন, এগুলো তো মেডিকেলি আমাদেরকে, আমরা তো এইভাবে ট্রেন্ড হই যে কোন কোন সার্জারি কখন কোন জায়গায় ভাঙলে এটা আমরা কনজারভেটিভ, মানে প্লাস্টার করা বা এমনি ব্যাগ ঝুলিয়ে দিয়ে জুড়বে না, তখন আমাদের প্লেট রড লাগাতে হবে। ইভেন কোন রড কোন প্লেট কোন জায়গায় দিয়ে ঢোকাতে হবে, এটা খুব কমপ্লেক্স, মানে অর্থোপেডিক্সে ইমপ্ল্যান্টেশনটা একটা বড় একটা টপিক। তো ওটাই আমাদেরকে ট্রেন হতে হয় 3 বছর, এবং আমরা স্টিল ট্রেনিং আমি 10 বছর প্র্যাকটিস করে ফেললাম। স্টিল নাও আমাদেরকে কনফারেন্স অ্যাটেন্ড করতে হয়, প্রতিদিনই নিউয়ার ইমপ্ল্যান্ট আসছে, নিউয়ার ডিজাইন আসছে, আমাদের আপডেট হতে হয়। Right. আমাদের ট্রমা সার্জনদের এগুলো করতেই হয়, কিছু করার নেই। এই যে এত প্লেট স্ক্রু এসব সব ঢুকিয়ে দিয়েছেন, কখনো যদি মেটাল ডিটেক্টরে যদি ধরা পড়ে তাহলে তো লোকটা মুশকিলে পড়বে, বা এই ধরুন এমআরআই করতে গেল তখন তো লোকটা মুশকিলে পড়বে, তো কি করবে লোকটা? এটা তো ওই কারণেই টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট এসছে, যেটা হচ্ছে এমআরআই ফ্রেন্ডলি, সবসময় বের করতে হয় না, খুব রেয়ারলি আমরা বের করি। স্টিলে এমআরআই করা যায় না, তো সেই কারণে স্টিলটা আস্তে আস্তে একটু ব্যাকে চলে আসছে। পেশেন্টও মোটামুটি জেনে যায় যে আমাদেরকে টাইটেনিয়াম করলে বেটার। এটা খুব কমনলি আমাদের কাছে আসে, ডাক্তারবাবু আমাদের এখানে যে প্লেট লাগিয়ে দিয়েছেন একটা সার্টিফিকেট দিন, নাহলে আমাকে এয়ারপোর্টে আটকে দেবে। খুব কমনলি যারা নি রিপ্লেসমেন্ট আমাদের কাছে করতে আসে, ডাক্তারবাবু আমাকে সার্টিফিকেট দিন, নাহলে আটকে দেবে। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এরকম না, খুব সহজ। আমাদের বডির ভেতরে কোনো ইমপ্ল্যান্টেশন থাকলে ওগুলো নিয়ে কখনো কোনো এয়ারপোর্টে এগুলো নিয়ে কোয়ারি করতে আমি অন্তত দেখিনি। আমার মায়ের নি রিপ্লেসমেন্ট হচ্ছে বায়োল্যাটারাল, আমি নিজে করেছি, তো সেখানেও কখনো দরকার হয় না, এগুলো রিলেভেন্ট। ফুটো করে সোনা নিয়ে যাচ্ছে, মালাই চাকি লাগিয়েছে সোনার। আমাদের বলে রাখি, গোল্ড নি বলে একটা ভার্সন আছে, সেটা কিন্তু লোকজন খুব খায়, মানে সোনার হাঁটু। এরকম বলা উচিত নয়, বাট এরা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমার কিন্তু গোল্ড নি লাগানো আছে, লোকে বলে খুব খুশি হয়। মানে সোনার দাঁতও তো লাগায়, তো জানেন তো। শোনো দাঁতও লাগানো, মানে সেটা সবচেয়ে মানে আরো ট্রেন্ডিং, মানে ওল্ড ট্রেন্ড হচ্ছে সোনার দাঁত। মার্কেট দাঁড়িয়ে থাকে যত ট্রেন্ডিং জিনিস। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস বললে, এখন তো রোবোটিক সার্জারি খুব সব সময় রোবোটিক সার্জারি নিয়ে আলোচনা হচ্ছে, তো অর্থোপেডিক্সে কি সব সময় রোবোটিক সার্জারির দরকার পড়ে? রোবোটিক সার্জারি স্পেসিফিক কিছু কিছু ইন্ডিকেশন আছে, এটা ছাড়া আমরা রোবোটিক্স কিন্তু খুব একটা দরকারি জিনিস নয়। মার্কেটে যেভাবে কোম্পানি ড্রিভেন একটা সিস্টেম চলে, বলা হয় মোর প্রিসিশন ইন রোবোটিক্স, বাট কনভেনশনাল নি কিন্তু 25 to 30 ইয়ার্সও গেছে, এরকম বহু হিস্ট্রি আছে, বহু। মোস্ট অফ দ্য ওল্ডার সার্জন তারা কিন্তু কনভেনশনাল টিকেয়ারই বিলিভ করে। আমি গঙ্গা থেকে ফেলোশিপ করে এসেছি, গঙ্গা হসপিটাল মানে ইন্ডিয়ার বেস্ট অর্থোপেডিক সেট আপ বলা হয়, যেটা এইমসকেও টেক্কা দেয়। গঙ্গা হসপিটাল থেকে কমপ্লেক্স রিভিশন টিকেয়ারে আমি ফেলোশিপ করা। ওরা কিন্তু রোবোটিক্স খুব বেশি পছন্দ করে না, ওরা কিন্তু কনভেনশনালি বেশি পছন্দ করে। রোবোটিক্সের স্পেসিফিক কিছু কিছু ইন্ডিকেশন আছে, যেখানে আমার অলরেডি ভেতরে কোনো মেটাল ঢোকানো আছে, আমার কনভেনশনাল টিকেয়ার করতে গেলে তখন সমস্যা হবে, বা এক্সট্রাআর্টিকুলার ডিফর্মিটি, মানে পাটা বেঁকে আছে, তো বাইরে থেকে আমরা কনভেনশনাল টিকেয়ারে যেভাবে অ্যালাইনমেন্ট করি সেটা করা যাচ্ছে না,
তখন আমাদের রোবটের সাহায্য নেওয়া। তো এই সব জায়গায় রোবোটিক টেকেয়ারে ডেফিনেট ইন্ডিকেশন আছে, বাট সেগুলো কিন্তু খুব খুব লেসার অ্যামাউন্ট। মার্কেট ড্রিভেন এখন রোবোটিক সার্জারি এমনভাবে ঢুকেছে, তো সবাই এসে আমাদের কাছেও এই প্রশ্ন করে। আমি তো যেহেতু কল্যাণী থেকে কল্যাণী দিয়ে সবকিছু প্র্যাকটিস করি, আমাদের কাছে সেম প্রশ্ন, ডাক্তার আপনি কি রোবোটিক্স করেন? হুম। আমি একটা কথাই বলি, বাবা একটা রোবট কিনতে 10 থেকে 12 কোটি টাকা লাগে। হুম। তো যে রোবোটিক্সটা আপনাকে করাচ্ছে সেই টাকাটা তো সে ঘর থেকে দেবে না। তার জন্য সে 50,000 থেকে 1 লাখ টাকা তোমার কাছ থেকে নিচ্ছে, হুম। যেটার দরকার নেই তোমার সার্জারিতে। তুমি যদি সেটা করতে চাও বাবা কলকাতা চলে যাও, আমাকে রক্ষে করো, আমি কনভেনশনাল করি। তো এটা কিছু করার নেই, এটাকে এখন এমন ভাবে মার্কেটে চলছে, লোকেও মার্কেট ড্রিভেন এখন। আচ্ছা, নি রিপ্লেসমেন্ট নিয়ে কথা হলো, ওটাতে আমরা আরো ডিপ ডাইভ করব, আমরা ডিটেলে আলোচনা করব। তার আগে একটু জয়েন্ট ব্যাপারগুলোকে বুঝি। জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা খুব জেনেরিক ওয়ার্ড। আমাদের শরীরে অনেক জয়েন্ট আছে, এটাও একটা জয়েন্ট, কনুই একটা জয়েন্ট, কাঁধ একটা জয়েন্ট, হাঁটু, কোমর, সব বিভিন্ন জয়েন্ট রয়েছে। কোন কোন জয়েন্ট রিপ্লেসেবল? মোস্ট কমনলি নি অ্যান্ড হিপ রিপ্লেসড হয়, এটা খুব কমন, মানে মার্কেটে অলমোস্ট এখন সবাই করে, হ্যাঁ, সব জায়গায় বিজ্ঞাপন সব জায়গায় করে। শোল্ডার রিপ্লেসমেন্ট অ্যানাদার কমন এন্টিটি, এটাও অনেকে করে, আমিও করি শোল্ডার রিপ্লেসমেন্ট। এলবো রিপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট এগুলোও আছে, কিন্তু অতটা ফেমাস নয়, কারণ এগুলোর আরেকটা হচ্ছে রেডিয়াল হেড রিপ্লেসমেন্ট, রেডিয়াল রিপ্লেসমেন্টও ফেমাস, কিন্তু সমস্যাটা হচ্ছে এলবো রিপ্লেসমেন্ট, অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট এগুলো যেহেতু অতটা সচরাচর আমরা করি না, অতটা ফেমাস নয়, এবং এদের লংজিভিটিও অত বেশি নয় যতটা হিপ, নি এবং শোল্ডারে যতটা অ্যাডভান্সড ট্রিটমেন্ট। তো ইন্ডিয়ান সিনারিওতে অ্যাঙ্কেল এলবো একটু কম হয়, হিপ নি মোস্ট কমনলি হয়, শোল্ডার মাঝামাঝি হয়, এগুলো মোস্ট কমনলি। আরো অনেক কিছু করা যায়, ছোট ছোট জয়েন্টের রিপ্লেসমেন্ট, ছোট ছোট জয়েন্টের রিপ্লেসমেন্ট হয়, এগুলো আমাদের এখানে হয় না। ট্রমাটিক ইনজুরি হয়েছে নিতে, এমন নিতে ইনজুরি হয়েছে, সেখানে কি আপনারা নি রিপ্লেসমেন্ট করেন? আমরা সব সময় ইনজুরি হলে আমরা সবার আগে বাঁচানোর চেষ্টা করি, আর বাঁচানো গেল না, বাঁচানো না গেলে তখন আমাদের রিপ্লেস করতে হয়। আচ্ছা। কিন্তু তার আগেও আমাদের বোন স্টক তৈরি করতে, আমাদের রিপ্লেসমেন্টের বেসিক ফান্ডা হচ্ছে আমরা কতটা বোন স্টক রেখে রিপ্লেস করতে পারবো, এটা রিপ্লেসমেন্টের বেসিক স্টক। কারণ আমি এখন রিপ্লেস করে দিলাম, 15-20 বছর পরে ওটা খারাপ হলো, তখন আমাকে রিভিশন করতে হচ্ছে। তো এই বোন স্টক যদি না থাকে তাহলে আর কিছুই করা যাবে না। তো বোন স্টক রাখারে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই যখনই একদম ট্রমাতে প্রথমেই রিপ্লেস করে দেওয়াটা সচরাচর আমরা স্পেশালি নিতে করি না, খুব রেয়ার। কিছু কিছু ক্ষেত্রে আমরা করি, যেমন খুব বয়স্ক পেশেন্ট, 70 বছর বয়স, ডিস্টাল মানে আমাদের হাঁটুর ওপরের হাড়টা গুঁড়ো হয়ে গেছে, তখন আমরা কমপ্লিটলি ওই জায়গাটাকে বাদ দিয়ে, ওখানে একটা মেগা প্রস্থেসিস বলে একটা কনসেপ্ট আছে, পুরো ডিস্টাল ফিমারটাকেই বাদ দিয়ে আমরা একটা প্রস্থেসিস লাগিয়ে দিলাম। কিন্তু এগুলোর বুঝতে হবে এগুলো লংজিভিটি কম, যেটাতে আমরা নর্মাল কনভেনশনাল রিপ্লেসমেন্ট 20 থেকে 25 বছর বাঁচে, এগুলো 5 থেকে 10 বছর। তো এগুলো প্রাইমারি ইন্ডিকেশন নয়, আমাদের ইন্ডিকেশন প্রথমে আমরা ওটাকে ফিক্স করব, যতটা বোন স্টক পারবো রাখবো, তারপর আমরা রিপ্লেসমেন্টের দিকে যাবো। এটাই হচ্ছে আমাদের বেসিক ডিকটাম। অ্যাসিডোবুলাম সার্জারি থেকে আমরা অনেক সময় করে থাকি প্রাইমারি টিএইচআর, অ্যাসিডোবুলাম ফিক্স করে দিয়ে তারপরে প্রাইমারি টিএইচআর করে দিলাম খুব বয়স্ক পেশেন্টদের, কিছু কিছু ক্ষেত্রে করা হয়। আচ্ছা, এই নামটা খুব জটিল একটা নাম বললেন। আমাদের হিপ বলের ওপরের যে কাপটা তাকে আমরা অ্যাসিডোবুলাম বলি। ওকে। এটা একটু ডিফিকাল্ট জোন, আমাদের অ্যাসিডোবুলাম সার্জন কমই থাকে, মানে ট্রমা সার্জারিতে বলা হয় অ্যাসিডোবুলাম সার্জারি ইজ আ প্রাইম, মানে যে অ্যাসিডোবুলাম সার্জারি করছে সে ট্রমার অলমোস্ট মাস্টার ইন অল অফ দ্য পার্ট অফ দ্য ট্রমা। কারণ অ্যাসিডোবুলামটা বেসিক্যালি ফিক্স করতে হয় পেটের ভেতরে গিয়ে। আমরা তো হাড্ডি গুড্ডির ডাক্তার, আমরা হচ্ছে মানে বডির বাইরে হাত পা ফিক্স করতে সাহস পাই, কিন্তু পেট কেটে সবকিছু সরিয়ে ফিক্স করাটা একটু আমাদের পক্ষে একটু, মানে আমরা অতটা ট্রেন নই। তো অ্যাসিডোবুলামের ক্ষেত্রে ওটা করতে হয়, পেট কেটে ভেতরে সমস্ত অর্গানগুলোকে সরিয়ে ওখান থেকে ফিক্স করে ওখানে প্লেট লাগানো। তো ওটা একটু চ্যালেঞ্জিং, বাট খুব স্যাটিসফাইং যারা অ্যাসিডোবুলাম সার্জারি করে। তো আমরা এবার হিপ রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে এই যে হিপ রিপ্লেসমেন্ট বলতে কোন এরিয়াগুলো পড়ে, দেহের কোন কোন হাড় গোড় রয়েছে, সেটা যদি আপনি একটু আমাদের এই মডেল দিয়ে ডেমনস্ট্রেট করেন। হ্যাঁ নিশ্চয়ই। এইটা হচ্ছে পেলভিক বোন, এইটা হচ্ছে হিপ জয়েন্ট, এটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, এটা হচ্ছে হিপ বল। আর আমার সবচেয়ে প্রিয়, আজকে এই শব্দটা, গাল ভরা শব্দটা জানলাম, এখানে অ্যাসিডোবুলাম কোনটা? এই যে কাপ সিস্টেমটা, এটা হচ্ছে অ্যাসিডোবুলাম। তো আমরা যখন হিপ রিপ্লেসমেন্ট করি আমরা দুটো পার্টই চেঞ্জ করি, এইটা হচ্ছে স্টেম পার্ট, এটা হচ্ছে বল, এবং অ্যাসিডোবুলামে যে কাপটা লাগে
দিস কল্ড অ্যাসিটাবুলার কাপ। তো আমাদের 3টে কম্পোনেন্ট হয়। আমরা যদি এটাকে আলাদাভাবে বের করি, এই জায়গাটা হচ্ছে অ্যাসিটাবুলার কাপ, এইটা হচ্ছে বল, এবং এই স্টেমটা আমরা ভেতরে বোনের ভেতরে আমরা ফিটিং করি। দিস ইজ কল্ড টোটাল হিপ রিপ্লেসমেন্ট। এটা আমাদের স্পাইন, এইটা হচ্ছে আমাদের পেলভিক রিং, এবং এখানে লেগে থাকে দুটো হিপ জয়েন্ট, যেখান থেকে আমাদের লোয়ার এক্সট্রিমিটি বা পা লেগে থাকে। এই জোনটা খুব ডেঞ্জারাস জোন, দিস ইজ কল্ড পেলভিক বোন। এর ভেতরে আমাদের অনেক ইন্টেস্টিনাল অর্গানস থাকে। পেলভিক ইনজুরি হলে লাইফ থ্রেটেনিং কজ হতে পারে। এই জায়গাটা পেলভি অ্যাসিটাবুলার সার্জারি, যেটা আমি বলছিলাম একটু কঠিন, একটু চ্যালেঞ্জিং, বাট খুব থ্রিলিং। এই পেলভিক বোনে আমরা পেটের ভেতরে ঢুকে এই জায়গাটা থেকে সমস্ত অর্গানস পেছনে দিয়ে আমরা এই জায়গাগুলো পেলভিক রিং এর পস্টেরিয়র টু অ্যান্টেরিয়র, মানে পেছন থেকে অ্যান্টেরিয়র পর্যন্ত, বা এই কাপ অ্যাসিটাবুলাম এটাকে ফিক্স করি। দিস গট পেলভি অ্যাসিটাবুলার সার্জারি। ইট ইজ আ চ্যালেঞ্জিং বাট ভেরি স্যাটিসফাইং সার্জারি ইন ট্রমা। এটা একটা নি রিপ্লেসমেন্টের মডেল। এটা হচ্ছে আমাদের প্যাটেলা বা মালাই চাকি, এটা আমরা রিপ্লেসমেন্ট করি, এবং দিস ইজ কল্ড ফিমোরাল কম্পোনেন্ট। এটা আমরা ফিমারটাকে কেটে এক্স্যাক্টলি এই জায়গাতে একটা মেটাল ক্যাপ পরানো হয়। দিস ইজ কল্ড টিবিয়াল কম্পোনেন্ট। এটা আমরা টিবিয়াতে প্রপারলি সেট করি, এবং সবার শেষে মাঝে একটা হাইলি ক্রসলিং পলি, যাতে ভেতরে আমাদের নিটা প্রপারলি মুভ করতে পারে। টেকনিক্যাল অনেক টার্ম আছে, বাট প্রপার ব্যালেন্স নি রিপ্লেসমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দিস ইজ কল্ড টোটাল নি রিপ্লেসমেন্ট। তো ডাক্তারবাবু, এই কাস্টম মেড ইমপ্লান্ট এই জিনিসটা কি? মানে এরা কাস্টমাইজড একটা ইমপ্লান্ট তৈরি করেন একজনের জন্য? অ্যাকচুয়ালি এগুলো রিভিশন রিপ্লেসমেন্টে মেনলি আমাদের এই কথাটা আসে, কাস্টম মেড ইমপ্ল্যান্ট। এমনি প্রাইমারি রিপ্লেসমেন্টে তো মানে বেসিক যে ইমপ্ল্যান্টেশন, এটা খুব কমন, ইজিলি অ্যাভেলেবেল, সব জায়গায় হয়। বাট যখনই আমরা রিভিশন করতে চাই, আই মিন আমাদের যখন ইমপ্ল্যান্টটা লাগাই, তো বোনে লাগাই, ইমপ্ল্যান্টটা বোনে সেট হচ্ছে এবং দুটো ইমপ্ল্যান্ট একটা জয়েন্ট তৈরি করছে, এটাই বেসিক। তো যখন আমাদের রিভিশন করতে যাই, তখন আর ওই বোনটা পাওয়া যায় না, বোনটার ঘাটতি হয়, যেহেতু অলরেডি কাপ বা স্টেম সব লুজ হয়ে গেছে। তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে ওই জায়গাটাকে তৈরি করার জন্য কাস্টম মেড ইমপ্ল্যান্ট করতে হয়, মানে স্পেশালি সেকেন্ডারি যেগুলোতে আমাদের রিভিশন হিপ সার্জারি করতে হয়, এমনভাবে কাপ লুজ হয়ে গেছে, আমাদের পুরো পেলভিস বোনটাকে খেয়ে নিয়েছে। তখন আমাদের 3D রিকনস্ট্রাকশন করে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠাতে হয়, ওরা কাস্টম মেড ইমপ্ল্যান্ট তৈরি করে, যাতে আমরা একদম পেলভিক বোনের ভেতরে মডেলটা লাগিয়ে ওখানে আমরা কাপটাকে সেট করে দিতে পারি। তো ওটা একটু আনকমন টপিক, বাট এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কিছু কিছু ইন্ডিয়ান ইমপ্ল্যান্টও চলে এসছে, যারা এখন কাস্টম মেড ইমপ্ল্যান্ট তৈরি করছে। একটু কস্টলি, ভীষণ কস্টলি, এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু কাস্টম মেড ইমপ্ল্যান্ট, কাস্টম মেড সার্জারি করা হয়েছে অলরেডি। একটা পেশেন্টের এরকম হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, তার তো ফেলিওর হতেই পারে। তো এই যে রিভিশন ইমপ্লান্ট করে থাকেন আপনারা? অবশ্যই। হুম। যখন আমরা বয়স্কদের সার্জারি করছি, তার একটা হিপ যেমন 20 বছর তো মিনিমাম চলে, কিন্তু যখনই একটা ইয়াং পেশেন্টকে আমরা সার্জারি করছি 30-35 বছর, তাদেরকে আমরা বলেই দিই, বাবা তোমার অ্যাক্টিভিটি লেভেল বেশি, তোমার হিপ বেশি দিন চলবে না, 10-15 বছর পরে বা 20 বছর পরে আবার আমাকে চেঞ্জ করতে হবে। এই কারণে আমরা রিপ্লেসমেন্ট সবসময় বলি, একটু যত বয়স বাড়বে তখন আমরা রিপ্লেসমেন্ট করলে বেটার অলওয়েজ। এটা হিপ নি সবকিছুর ক্ষেত্রে, যে কারণ একটা হিপ রিপ্লেসমেন্ট আর লংজিভিটি ফ্যাক্টর আছে। 20 থেকে 30 বছরটা লংজিভিটি পারে, যত ইয়াং এ করবো আমার লংজিভিটিটা অতটা ডিলেড হবে, কমে যাবে, এবং সেক্ষেত্রে আমাকে রিভিশনটা অনেক আর্লি স্টেজে করতে হয়। এবং রিভিশন সিস্টেমও এখন খুব ভালো অ্যাভেলেবেল, ওয়াইডলি অ্যাভেলেবেল। আমি রিভিশন সার্জারি করি, বোথ হিপ অ্যান্ড নি রিভিশন সার্জারি করি, এবং এটাতে একটু প্রিসিশন লাগে। আমি গঙ্গা হসপিটাল থেকে রিভিশন আর্থোপ্লাস্টিতে ট্রেন্ড, করা হয় আমাদের কল্যাণীতে। অলরেডি বহু হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রিভিশন সার্জারি হয়েছে। আচ্ছা, আপনি আর্থোপ্লাস্টি শব্দটা বললেন, এটাও আবার অনেকে ভাবে কি কঠিন একটা শব্দ। এই আর্থোপ্লাস্টি বিষয়টা কি? আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, প্লাস্টি মানে তৈরি করা। আমরা নতুন একটা জয়েন্ট তৈরি করছি, সেখান থেকে কথাটা উঠে এসছে আর্থ্রোপ্লাস্টি। এখন মানে আমরা যত দিন যাচ্ছে, আমরা সবসময় কত মোবাইল থাকতে পারি, কতটা পেন ফ্রি থাকতে পারি, কতটা আমরা বেটার লাইফ লিড করতে পারি, এটাই আমাদের বেসিক এম। এই জায়গাতেই দাঁড়িয়ে আমাদের এখন নিউয়ার ইমপ্ল্যান্ট, রিপ্লেসমেন্ট সার্জারি, এগুলো আস্তে আস্তে এসছে, কারণ আমরা সবসময় পেন ফ্রি লাইফ লিড করতে চাই। বহু পেশেন্ট আছে, আমার কাছে একটা পেশেন্ট হাইয়েস্ট এসেছিল 83 ইয়ার্স এজ। 83 ইয়ার্স এজে সে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, নি রিপ্লেসমেন্ট।
তার বক্তব্য কি, আমার নাতনি আমাকে নিয়ে পাহাড়ে যেতে চাইছে, আমি পাহাড় যেতে পারছি না, ডাক্তার আপনি করে দিন। ঠিক ঠিক তো এটা একটা বেসিক নিড। সে হাঁটতে পারছে না, বাড়ির বাইরে যেতে পারছে না, কনফিডেন্স পাচ্ছে না, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমি কোনো পেশেন্টকে মানে যখন কনভিন্স করার চেষ্টা করি, তাকে একটা কথাই বলি, বয়সকালে মা তুমি কি বিছানায় বসে থাকবে আর হাগুপটি কি তোমার বাড়ির লোকরা পরিষ্কার করবে না নিজে গিয়ে বাথরুমে যাবে? হুম। এটা কিন্তু খুব বড় ডিসিশন। সবাই, অনেক পেশেন্টরা ভয় পায়, করতে চায় না। তাদেরকে আমি একটা জিনিসই বলি, তুমি যদি ডিপেন্ডেন্ট হতে না চাও, তুমি যদি অ্যাটলিস্ট নিজের টয়লেটে যেতে চাও, তাহলে রিপ্লেসমেন্ট করো। আমাদের কাছে বহু রোগী আসে যারা রিপ্লেসমেন্ট না করে পড়ে গিয়ে হাত পা ভেঙে আসে, এবং তারা এমনভাবে ভেঙে আনে যে আমরা রিপ্লেসমেন্ট করতে পারি না। সেগুলোকে ফিক্স করতে হয় আবার ল্যাটার স্টেজে, আবার তখন রিপ্লেসমেন্টের একটা ঝক্কি, বয়স বেড়ে গেছে। তো টাইমটা খুব ইম্পর্টেন্ট, কোন টাইমে আমি রিপ্লেসমেন্ট করব। ডাক্তারবাবুদের কথা শুনুন, ডাক্তারবাবুরা কি বলছে, যারা ইন্ডিকেশনটা প্রপারলি বলছে সেটাকে মেনটেন করাটা খুব জরুরি জিনিস। ওয়ার্কআউট করা, কারণ অনেকেই ধরে নিন ওয়ার্কআউট করতে চায়, একটা চিন্তা থাকে যে হিপ রিপ্লেসমেন্ট হয়ে গেলে আমি কি আবার ওয়ার্কআউটে ফিরতে পারবো? আমার কাছে আর্মি পার্সোনাল হিপ রিপ্লেসমেন্ট করেছে, আবার আর্মিতে জয়েন করেছে এবং গ্ল্যাডলি সার্ভিস রান করছে। হ্যাঁ। আর্মিতে ইমপ্ল্যান্ট লাগিয়ে দিলে ওরা ফিল্ড ওয়ার্কে দেয় না, বাট ওদের পিটি বা টেবিল ওয়ার্কে ওরা কমপ্লিটলি অ্যালাউ করে। ফিজিক্যাল ফিটনেস তো ফিজিক্যাল অবশ্যই ফিটনেস দরকার। থাকলে হুম। অবশ্যই অ্যালাউ করে। ইভেন আমরা নি রিপ্লেসমেন্ট আগে আমরা নিচে বসতে পারতাম না, এখন নিউয়ার ইমপ্ল্যান্টে আমরা হাঁটুও ভাঁজ করতে পারি, হাঁটু ভাঁজ করে নিচেও বসা যায়। যদিও একটু ইমপ্ল্যান্টে একটু লংজিভিটি একটু হলেও কম হয়, বাট বসা যায়। এখন নিউয়ার ইমপ্ল্যান্ট সেটা আমাদের অ্যালাউ করে, ওয়ার্কআউট ডেফিনেটলি করা যায়। আমি বহু রোগী আছে যাদেরকে দেখে বোঝাই যায় না যে রিপ্লেসমেন্ট হয়েছে, এতটাই তারা স্মুথ রান করে। অপারেশনের পরে ফিজিওথেরাপিটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এটা যারা ঠিকঠাক ভাবে বোঝে এবং যাদেরকে কাউন্সেলিং করে, মেন সমস্যাটা হয় কি বলতো, আমার কাছে যেটা অনেক পেশেন্ট আমরা পাই পেরিফেরি থেকে, মানে কৃষ্ণনগর, বহরমপুর এদিক থেকে কলকাতায় গিয়ে করিয়ে চলে এসছে, করে আসুক, অসুবিধা নেই, কিন্তু পেশেন্টকে ফলো আপ করে না, ডাক্তারের কাছে ফলো আপে যায় না। পেশেন্টের এর পরে কি ব্যায়াম করতে হবে, কবে হাঁটবো, কোন কোন জায়গায় ঘাটতি হচ্ছে, সেই যে জিনিসটাকে স্ট্রেংথেনিং করা, এই যে পোর্শনটা, এটা যদি ফলো আপে না করে ঠিকঠাক ভাবে, তার ফাংশন, ওই যে আমি একটা কথা বললাম, অর্থোপেডিক্স ইজ অল অ্যাবাউট ফাংশন। যদি আমি ফাংশনে ফিরতে না পারি, তাহলে আর অপারেশন অ্যান্ড মোবিলিটি। একদম লাভ নেই, তাহলে তো অপারেশন। একটা অভিযোগ আছে সব পেশেন্টের, যে এই যে হাড়ের ডাক্তারবাবুরা, এই যে অর্থোপেডিক সার্জেনরা, এদের না ব্যথা বললে একদম শোনে না। আমি এসছি হাত ভেঙে এরম করে, ডাক্তার আমার হাতে লেগেছে, হাত এরম টেনে এরম করে দেখে। আমি পায়ের অপারেশন করেছি, তারপরে বলছে যে এই পা ভাঁজ করছে না, দেখি পা ভাঁজ করে এরম করে। তো আপনারা তো দয়াময়াহীন এসব বলছে আপনারা। আরে বাবা, এ তো আমি কালকেই এই স্টোরি আমি মানে একদম টাটকা কালকে শুনেছি। হুম। পরশুদিন একটা বাইলেটারাল নি রিপ্লেসমেন্ট করেছি, 65 বছর বয়স। উনি কিছুতেই উঠবে না বিছানা থেকে। না ডাক্তারবাবু, আমার রিপ্লেসমেন্ট হয়েছে, আমার পা প্রচন্ড ব্যথা। আমি জোর করে তাকে তোলালাম, তুমি হাঁটুটা ভাঁজ করো। কিছুতেই সে হাঁটু ভাঁজ করবে না, জোর করে হাঁটু ভাঁজ করলাম। তার প্রধান বক্তব্য হচ্ছে, ডাক্তারবাবু আপনি কি নিষ্ঠুর, আমার হাঁটুটা ভাঁজ করে দিলেন, কি ব্যথা হলো। আমি তাকে একটা কথাই বলি, এটা আমার কমন একটা আমি বলি, দেখো মা, যে মারা নিষ্ঠুর তার সন্তানরাই কিন্তু ভালো হয়। যারা এমনি ছেড়ে দেয় সন্তানদের, তারা কিন্তু ভালো সন্তান হয় না। তাই যে ডাক্তার নিষ্ঠুর, তার পেশেন্ট কিন্তু ভালোভাবে ফাংশনে ফেরে। এবং ওই পেশেন্টকে জোর করেই আমি দাঁড় করিয়েছি, জোর করে হাঁটিয়েছি, এবং তাদের নিজের পায়ে দাঁড়ানোর, অপারেশনের পরের দিন নিজের পায়ে দাঁড়ানোর যে কনফিডেন্স, এই জিনিসটা পেশেন্টকে যদি ঠিকঠাক ভাবে করা যায় না, তাহলে ওটার কোনো ভ্যালু হয় না। এবং সবচেয়ে বড় কথা, আমি সবসময়, কোনো ফিজিওথেরাপিস্ট নয়, আমি অপারেশনের পরে প্রত্যেক পেশেন্টকে নিজে হাঁটু ভাঁজ করাই এবং নিজে দাঁড় করাই, হাঁটানোর চেষ্টা করি। এবং এতে কিন্তু পেশেন্টের কনফিডেন্স অনেক উপরের লেভেলে গেইন করে এবং পেশেন্ট অনেক ভালো ফিল গুড ফ্যাক্টর করে। আচ্ছা, বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি এটা খুব কমন ইনজুরি, সেটা যে বাথরুমে পড়ে যাওয়া। দুম করে পড়ে গেল, কোমরে লাগলো কি পায়ে লাগলো জানি না, এবং কারোর যদি ভারী চেহারা হয়, তখন বাড়ির লোক বুঝতে পারে না তাকে কিভাবে আপনাদের কাছে নিয়ে যাবে। মুভ করাবে কি তো করে? যদি এরকম ঘটনা ঘটে বাড়িতে, যে কোনো বয়স্ক মানুষ বাথরুমে পড়ে গেছে, তাহলে তার পরিবারের মানুষদের কিভাবে তাকে দেখো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত? হুইল চেয়ার বা স্ট্রেচার এগুলো থাকে না। থাকে না। আমি সিম্পলি তাদেরকে বলি, বাড়িতে একটা নীলকমলের চেয়ার নিশ্চয়ই থাকবে, তাতে বসাও, চেয়ারের দুটো পা দুজন দুজন করে ধরো, নিয়ে আসো, সিঁড়ি থেকে হোক, মুভ করাও। এটা ছাড়া মানে অন্য আরেকটা উপায় হচ্ছে বেডশিট, বিছানা চাদর। বিছানার চাদরের উপর শোয়াও, বিছানার চাদরের ধরে
সামনে পেছনে একজন ধরলে, দুটো সাইডে দুজন ধরলে মুভ করো। কিন্তু এটা যখন খুব দেখবেন এই সিঁড়ি দিয়ে যখন ওই বিছানা চত্বর দিয়ে নামাচ্ছেন, হুম। তখন আবার ঢাক 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 করে পিঠে আবার দেবেন না, লেগেছিল পায়ে, সবথেকে পিঠের ব্যথা নিয়ে ডাক্তার পিঠে ব্যথা দিয়েছে। এই ব্যাপারে আমি একটা খুব স্টোরি বলি। রিসেন্টলি আমাকে একটা হিপ রিপ্লেসমেন্ট করতে হলো। 80 বছর ঠাকুমা, তার হিপ বলটা ভেঙেছিল, হিপ বল একটু নিচের দিকে ভেঙেছিল। তো সব হিপ বল ভাঙলেই যে রিপ্লেস করতে হয় এরকম ব্যাপার না, একটু নিচের দিকে ভাঙলে আমরা ফিক্সও করি, আইটি ফ্র্যাকচার বলি আমরা। তো তাকে ফিক্স করে দিয়েছি, আমাদের নিউয়ার ইমপ্ল্যান্টে ফিক্স করে দেওয়ার পরে হাঁটানো যায়। হুম। ঠাকুমা অপারেশনের পরে হেঁটে এত সে খুশি হয়েছে, তাকে বলা হয়েছে একটু পার্সিয়াল, একটু হালকা হাঁটবে, বাথরুমে যাবে, সে গুছিয়ে হেঁটেছে। 2 মাস পরে এসে দেখছি পুরো প্লেট মানে রডের স্ক্রু ফ্রু ভেঙে নিয়ে এসছে। ঠাকুমা তুমি ভাঙলে কি করে? তবে 2 মাস হয়েছে সার্জারি। বলছে বাবা আমি তো হাঁটছিলাম, বেশ ভালোই হাঁটছিলাম, ভালো আমি একটু তাড়াতাড়ি হেঁটে দেখি। হাড় জোড়ার আগেই ইমপ্ল্যান্টের ওপর এত লোড পড়েছে, প্লেটস মানে রড স্ক্রু সব ভেঙে চুরে নিয়ে এসে হাজির। 2 মাস পরে আমাকে ওটাকে আবার সব বের করে দিয়ে রিপ্লেসমেন্ট। মিল্কা ঠাকুমা। বিল ঠাকুমা, আজকে আমি রাউন্ড দিতে গিয়ে, ঠাকুমা তুমি হাঁটবে নাকি? তুমি বললে হাঁটবো, না বললে হাঁটবো না। তাহলে তুমি 1 মাস আর হেঁটো না বাবা, একটু একটু ক্ষান্ত হও, এত ওর একটি ভালো সমস্যা। তবে বুঝলেন তো, এই যে অর্থোপেডিক সার্জন হাড়ের ডাক্তারবাবু যে ব্যথা দেয়, সেটা কিন্তু আপনার ব্যথা কমানোর জন্যই এই ব্যথাটা হুম। দেয়, এটা মনে রাখবেন। আচ্ছা, এই যে হাঁটুর ক্ষয় কেন হয়? আমাদের মেন কালচারটাই নিচে বসা, হুম। নিচে বসে কাজকর্ম, সিঁড়ি ভাঙা, এবং আমাদের মা বোনেরা সবই কাজ নিচে। এইখান থেকে হাঁটুর প্রচুর লোড পড়ে। আমরা যে স্কোয়াট করি, স্কোয়াট করলে হাঁটুতে প্রচন্ড লোড পড়ে, এবং তার জন্য হাঁটু ক্ষয়টা অবধারিত। এবং ঠিক টাইমে এক্সারসাইজ না করা, কোনো প্রিভেনশন না করা, এবং সবচেয়ে মারাত্মক জিনিস 3 তলায় ঠাকুর ঘর, হুম। কোনো ঠাকুর ঘর নিচে দেখবে না। হুম। ঠিক। ঠাকুর ঘর উপরে ঈশ্বর তো থাকবে, উপরে থাকেন, ঠাকুর ঘর উপরে থাকবে। উপরওয়ালা কি করে নিচে থাকতে পারে? তো এই অদ্ভুত কনসেপ্টের জন্য হাঁটুর উপর প্রচন্ড লোড পড়ে। একটা মানে বয়স্ক মানুষের 3-4 বার করে ওই 3 তলা সিঁড়ি ভেঙে উঠছে, তার হাঁটুর 12টা বেজেছে। এই জন্য আমাদের মানে নি পেশেন্ট, নি আর্থারাইটিস খুব কমনলি আসে। হিপ আর্থারাইটিস আসে, কিন্তু মেনলি ডিজিজড হিপ। আমাদের ডিজেনারেটেড হিপ রিপ্লেসমেন্ট কম হয়, রাদার দ্যান ডিজিজড হিপ অনেক বেশি হয়। রাদার দ্যান নিতে ডিজিজ নিয়ে আমরা বেশি পাই, রাদার দ্যান কোনো ডিজিজের জন্য খারাপ হয়ে গেছে, এই টাইপের মানে ডিজেনারেটিভ নি বেশি পাওয়া যায়। কত বছর ধরে সার্জারি করছেন আপনি? কত বছর হলো? 2016 সালে আমরা রিপ্লেসমেন্ট শুরু করি। হুম। কল্যাণীর বুকে আমি প্রথম হুম। রিপ্লেসমেন্ট করি। হুম। তো এটা লং জার্নি। হুম। তো পেশেন্টকে কনভিন্স করান, আমি সত্যি কথা বলতে অ্যাপোলোতে 16 থেকে 17 ছিলাম, হুম। অ্যাজ এ রেজিস্ট্রার ছিলাম। তো তখন আমি দেখেছিলাম যে নৈহাটি কল্যাণী থেকে বহু রোগী অ্যাপোলোতে আসছে রিপ্লেস করে যাচ্ছে। তখন আমার মনে হয়েছিল যে আমি আমার সেন্টারে, আমার এরিয়াতে যদি এই সার্ভিস দিতে পারি, তো কেন লোকে ঠিক। আসবে কেন কলকাতায়, হুম। আমি দিতে পারবো না কেন? এই ব্যাপারে আমার একটা বড় গুরুদেব জায়গা হচ্ছে গঙ্গা হসপিটাল। আমি গঙ্গা হসপিটালের বিরাট বড় ফ্যান, আমি প্রত্যেক বছর যাই। আমি হুম। মানে খুব অ্যাডমায়ার করি গঙ্গা হসপিটালে। তো ওখানের যিনি চিফ ডক্টর রাজশেখরন, তো উনি সবসময় একটা কথাই বলেন যে যাকেই আমি জিজ্ঞাসা করি সবাই বলে যে কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই এখানে গিয়ে সেটেল করবো। ভিড়ের মধ্যে কেন? তুমি তোমার কাজে যদি বিলিফ রাখো, তুমি তোমার নিজের জায়গাতেই শাইন করতে পারো। হুম। তোমার হাত যশে মানুষ বাধ্য হবে তোমাকে ট্রাস্ট করতে। হুম। হুম। 2016 থেকে আমি শুরু করি। প্রথমে হয়তো বছরে 1-2 হতো, তারপরে হয়তো মাসে 1-2 হয়। এখন সেটা সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। আমরা গ্ল্যাডলি খুব শিগগিরই হয়তো 1000 নি রিপ্লেসমেন্ট ক্রস করে যাব। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে যে সার্জারি করেন, প্রতিদিন যে এতক্ষণ দাঁড়িয়ে সার্জারি করেন, আপনার হাঁটুর অবস্থা কেমন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সার্জনরা না, কেননা সার্জেনদের মনে রাখবেন, এই যে অকুপেশনাল হ্যাজার্ড, কেন জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে, এটা ডাক্তারবাবু বুঝতে পারবেন যে আপনি যদি দাঁড়িয়ে সার্জারি করেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা একটা স্ট্রেনাস জব। মানে এটা মানসিক এবং শারীরিক দুদিক থেকেই সাংঘাতিক। আর আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের অর্থোপেডিক সার্জারিতে অনেক সময় লাগে। প্রত্যেকটা সার্জারি মোর দ্যান 1 আওয়ার লাগে। খুব রেয়ারলি কোনো সার্জারি 1 ঘন্টার কম লাগে। হাত পা টেপার লোক রাখেন? সার্জন রুমে বসে আছি, একদম বিপদে পড়ে যাবো, এসব বললে বাড়িতে আর ঢুকতে পারবো না। মানে থাকে। যাক, হ্যাঁ এটা তো একটা বড় সমস্যা। আমার অলরেডি, যেমন আমাদের সার্জেনদের যেমন ভেরিকোজ ভেনের খুব সমস্যা হয়, অলরেডি আমার শুরু হয়ে গেছে। তো অলরেডি আমার সার্জেন বন্ধু বকাবকি করে, ভাই তুই মাঝে মাঝে একটু বসে পাটা তোল। হ্যাঁ আমাদের একটা সমস্যা এটা, লং স্ট্যান্ডিং আমাদের খুব
করতে হয়, যারা সারাদিন মানে কিছু কিছু সার্জন আছে যারা ওপিডি এবং ওটি একদিনে করে, মানে ডেলি ওপিডি এবং ওটি চলছে। কিছু কিছু সার্জন আছে যারা ওপিডি আলাদা করে, ওটি আলাদা করে। আমি সেকেন্ড সার্জনদের মধ্যে পড়ি। আমার 3 দিন ওপিডি থাকে, সোম বুধ শুক্র, মঙ্গল বৃহস্পতি শনি সার্জারি থাকে। তো যেদিন সার্জারি থাকে সেদিন 8-10টা করে সার্জারি থাকে এবং সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলছে। তো এটা খুব স্ট্রেসফুল জব। আমাদের ভালো টিম দরকার হয়, যারা হচ্ছে আমাদের খুব সাপোর্টিং স্টাফরা আমাদের ভীষণ হেল্প করে। তো ভালো টিম গান করলে খুব করা যায়। তো যেটা বলতে বলতে আসছিলাম যে নিজের জায়গায় যদি আমরা ফোকাস করি, অবশ্যই সেটা সেই মিথ ভাঙা সম্ভব। আমরা একটু করতে পেরেছি। কাইনেসিস নি ক্লিনিক আমার ব্র্যান্ড। আমাদের নৈহাটিতে আমাদের আগে ভাড়ার ছিল, এখন রিসেন্টলি নিজের সেট আপ 1600 স্কোয়ার ফিটে কাইনেসিস নি ক্লিনিক খুলেছি আমরা, এবং সেখানে সবকিছু অ্যাভেলেবেল। একটা পেশেন্ট গেট থেকে ঢোকার পরে যা যা দরকার এভরিথিং, মানে এক্সরে থেকে শুরু করে, প্যাথোলজি থেকে শুরু করে, ফার্মেসি থেকে শুরু করে, ফিজিওথেরাপি থেকে শুরু করে এভরিথিং ওখানে অ্যাভেলেবেল। এবং খুব শিগগির হয়তো কল্যাণীতে ওরকম একটা সেন্টার ওপেন হবে। Right, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন, কারণ আমি দেখেছি জেলার মানুষকে স্ট্রাগল করতে যখন কিছু হয় একদম। যে আমাকে কলকাতা যেতে হবে। আমি মানছি কলকাতায় গেলে বেস্ট ডক্টরস আর অ্যাভেলেবেল, কেন মানে এই যে কিন্তু ট্রাভেল করা, মানে একটা- অপশনস এর হ্যাঁ মানে কারোর একটা হ্যাঁ, নি ঠিক। রিপ্লেসমেন্ট করবে বা কেউ একটা পড়ে গেল, এমন একটা ইনজুরি হলো, তাকে এতটা ট্রাভেল করতে হবে। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে অপারেশনের পরে রিহ্যাবিলিটেশনের জন্য আবার তাকে ফিরিয়ে এনে বাড়ি আনতে হবে, এবং ফলো আপের জন্য এই যে একদম প্রত্যেকবার 100 কিলোমিটারের জার্নি, তো সেইটা একটা বড় স্ট্রাগল হয়েছে। হ্যাপি কি আমরা ওই ট্রাস্টটা এখন গেইন করতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, আমি চাই যে এরকম বিভিন্ন অন্যান্য জেলায়ও আপনার মতন আরো মানুষরা এগিয়ে আসুক, অনেক অনেক তারা newcomer, ওখানে এই ফেসিলিটি গুলো অনেক চালু। ইয়াঙ্গার সার্জনরা অলরেডি খুলছে। এটা আমরাও দেখতে পাচ্ছি। এটা ইজ ভেরি গুড। মানে প্রত্যেকের নিজস্ব সেট আপ থাকা উচিত। অর্থোপেডিক্সটার একটা টিম ওয়ার্ক, তো প্রত্যেকের নিজস্ব সেট আপ থাকা খুব একদম। দরকার। এটাতে পেশেন্টের খুব সুবিধা হয়। আমার বক্তব্য হচ্ছে কলকাতায় কেন সবকিছু, আমি আমার Exactly. ঘরের কেন আমি সেই জায়গাটা দিতে পারবো না পেশেন্টকে? পেশেন্টকে এত দূর ট্রাভেল করতে হবে আর কেন? কলকাতায় এনাফ জিনিসপত্র রয়েছে অলরেডি, এত বড় বড় ব্র্যান্ডস গুলো উই রয়েছে। আর স্যাচুরেটেড। উই আর হ্যাপি টু সে, আমাদের কাছে তো জেলার পেশেন্ট আসে, আমার কাছে বহরমপুর, ইভেন শিলিগুড়ি থেকেও পেশেন্ট এসছে। কলকাতা থেকেও বহু পেশেন্ট আমরা পেয়েছি, দমদম, সাউথ ক্যালকাটা। আমি একটা জিনিস বুঝেছি প্র্যাকটিস করতে গিয়ে, আমার ছোট প্র্যাকটিস, মানে আমার স্প্যানটা খুব বেশি নয়, 10 বছরের। ট্রাস্ট যদি গেইন করতে পারো না, পেশেন্ট অবশ্যই। কোথা থেকে যা আসবে কেউ জানে না। আমি একটা খুব ইন্টারেস্টিং স্টোরি বলি। 2020 সালের একটা পেশেন্ট আমি পেয়েছিলাম। আমি জগদ্দলে একটা ছোট্ট চেম্বার করতাম, খুবই ছোট। প্রথমে আমরা স্ট্রাগলিং লাইফে কি এটা ওই দৌড়ে দৌড়ে বিভিন্ন ক্লিনিকে প্র্যাকটিস করা। তো তার একটা ছেলের আমি সার্জারি করেছিলাম। তার কাকাকে তার বাবা বলেছে এখানে খুব ভালো একটা সার্জন আছে, তুই বাবা এসে এখানে হাঁটু ব্যথা হচ্ছে, তুই দেখাবি। ছোট্ট একটা ঘর, 5x10 5x7 হবে কিনা এরকম ছোট্ট ঘরের মধ্যে প্র্যাকটিস করতাম। তো সেই ছেলেটা এসছে মুম্বাই থেকে আমাকে দেখাতে হাঁটু ব্যথার জন্য। আমি বললাম, বাবা তুমি মুম্বাই থেকে এসছো? বললো, না আমাকে তো বললো এরকম ব্যাপার, আমি ওখানে একটা ডাক্তারবাবু দেখিয়েছি, আপনি একটু দেখতে পারেন কি কি সার্জন, দেখাও কি হয়েছে। তো দেখলাম উনি ডক্টর মুলাজির প্রেসক্রিপশন বের করছেন। তো মানে যারা আমরা অর্থোপেডিক সার্জন জানি, ডক্টর মুলাজি তো মানে রিনাউন্ড সার্জন ফ্রম মুম্বাই, এবং ডক্টর মুলাজির বই আমরা পড়ি, মানে এতটাই রিনাউন্ড, মানে ট্রাস্ট এত লেভেলে যায়। উনি ডক্টর মুলাজিকে দেখে সেকেন্ড কনসালটেশনের জন্য আমার জন্য এসেছে। আরে তুমি কি পাগল? তুমি যাকে দেখে এসছো, আমরা ওনাকে অ্যাডমায়ার করি এবং ওনার বই পড়াশোনা করি, তুমি এরকম করো না, তুমি ওখানে আছো, ওখানে দেখো। তো ট্রাস্ট যদি একবার গেইন করা যায়, যে কোথা থেকে পেশেন্ট আসবে গড নোজ, মানে তো ওইটা মেনটেন করা খুব দরকার। তো যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেটাই মেনটেন করার চেষ্টা করছি আমরা কাইনেসিস নি ক্লিনিকের ব্র্যান্ড হিসাবে কল্যাণী নৈহাটিতে। পেশেন্ট পার্সপেক্টিভ থেকে একটা প্রশ্ন করি, যে ভালো ডাক্তার হওয়ার জন্য কি সবসময় স্যুট বুট পরে থাকতে হবে, মানে একটা দামি গাড়ি থেকে নামতে হবে? কারণ পেশেন্টদের দেখেছি ট্রাস্ট বিল্ড হয় হতে। একটা ডাক্তারবাবু অল্টো থেকে নামলো, হ্যাঁ এ ভালো না, হ্যাঁ, আর একটা ডাক্তারবাবু বিএমডাব্লিউ থেকে নামলো, ইনি বড় ডাক্তার, এনার কাছেই যেতে হবে, ফিজ আমি আরো বেশি। পেশেন্ট মাইন্ড ইজ এ কমপ্লেক্স মাইন্ড। এটাতে কিন্তু ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়ে, কিন্তু সবার মানে আমি যতটুকু বিশ্বাস করি, বিহেভিয়ার ইজ দ্য আটমোস্ট ফ্যাক্টর। তুমি যদি পেশেন্টকে কাছে আনতে না পারো না, ও তুমি যতই শুটেড বুটেড, যতই বিএমডব্লিউ টানো, পেশেন্ট যদি স্যাটিসফাইড না হয়, কথা বলে লাভ নেই কোনো। পেশেন্টকে কাউন্সিলিং করা, তাকে স্যাটিসফাইড করা কথা বলে, সে 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 30 মিনিট লাগুক। আমার এরকম বহু পেশেন্ট হয় যে ওই কথা বলতে বলতে 30-45 মিনিট কেটে গেছে। আমার অ্যাসিস্ট্যান্ট শুধু মাঝে মাঝে এসে একবার দেখা করে যায়, ওর মুখটা দেখলে বুঝতে পারে যে ও আচ্ছা অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আর পেশেন্টটাকে ছাড়তে হবে। তো ওই স্যাটিসফ্যাকশন যতক্ষণ না পেশেন্টকে বিল্ড আপ করতে পারা যায়, ততক্ষণ কিন্তু লাভ নেই প্র্যাকটিসে। ইনিশিয়াল একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ফেলে, কিন্তু
আলটিমেটলি কিন্তু ওটা ধোপে টেকে না যদি তোমার বিহেভিয়ার আর কাজটাও ওটা কাজটা, different। হ্যাঁ। ওটা তো এটা তো ইনিশিয়াল ফ্যাক্টর, তারপরে তো কাজ। ওই যে পেশেন্টটা আপনাকে ওই Long মুম্বাই term থেকে পেশেন্টটা এনে দিয়েছে, ওটা তার অবশ্যই কাছে আমার আপনি কাজের জন্য। এমনই করেছেন যে আপনাকে হ্যাঁ 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 প্রেফার করেছেন। হোয়াট ইউ জাস্ট সেড, ওই ওয়ার্ড অফ মাউথ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই মানে আমি একজন ডাক্তারবাবুর কাছে যদি লাভ পাই, আমি দেখেছি, কারণ আমি তো এই সাইড থেকে দেখছি ব্যবসাটাকে, তখন দেখেছি বন্ধুরা বলে যে অমুক ডাক্তারবাবুর কাছে যা, আমার মা ভালো হয়ে গেছিল, উনি এত ভালো। এবং হ্যাঁ। সত্যি বড় কথা, আমাদের না অর্থোপেডিক্সে এই যে দাদা বললো ব্যথা বুথি এত হুম। মারাত্মক নয়, ও ডাক্তারবাবু হাঁটু ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু কোমর ব্যথা হচ্ছে, এটা না মানে সবাই দেখে। সত্যি কথা বলতে একটা জেনারেল প্র্যাকটিশনার দেখে, মেডিসিনের প্র্যাকটিশনার দেখে, এটার মধ্যে এমন হাতি ঘোড়া কিছু নেই। দুটো ব্যথার ওষুধ লিখে দেওয়া, একটু কোলাজেন কিছু লিখে দেওয়া, আর দুটো ব্যায়াম করতে বলে, এটার মধ্যে কিচ্ছু হাতি ঘোড়া নেই। কিন্তু ওই যে পেশেন্টকে দুটো কথা বলা এবং প্রিভেন্টিভ টেকনিকগুলো তাকে শিখিয়ে দেওয়া এবং একটু ব্যায়াম বলে দেওয়া এবং গায়ে হাত দিয়ে বলা, বাবা তোমার কিছু হয়নি, তুমি যাও, তুমি এগুলো করো, ভালো থাকবে, এটাই কিন্তু শেষ কথা। আমার বহু পেশেন্ট আছে যার ফ্যামিলিতে আমি হয়তো 7-8টা সার্জারি করেছি, মানে গোটা ফ্যামিলি দেখা। আনফিট ফ্যামিলি পাবো। হ্যাঁ, এটা কিন্তু যারা সত্যি রিনাউন্ড ডক্টর, তাদের কিন্তু সবারই ক্ষেত্রে ফ্যাক্টটা সেম। যতই আমরা ডিজিটাল মার্কেটিং এর যুগে আজকে আমরা যতই ডিজিটাল মার্কেটিং, এক্স্যাক্টলি। ওয়ার্ড অফ মাউথ কিন্তু আলটিমেট। আর এবার আসি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, কারণ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বিভিন্নভাবে মানুষ নিতে থাকে, মানে কখন নিতে হয় জানে না, ম্যাক্সিমাম ওভার দ্য কাউন্টার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে নিল, কারণ কিছু ট্যাবলেট আছে আমি দেখতাম যে মিষ্টি মিষ্টি খেতে লাগে। এই যে সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মানুষ নিচ্ছে ওভার দ্য কাউন্টার, এটা কতটা ক্ষতিকারক, আর কখন একটা মানুষের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া দরকার? এখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক বলি, অস্টিও আর্থ্রাইটিস এন্ড অস্টিওপোরোসিস, দুটো টার্ম, দুটো আলাদা দিক টার্ম। অস্টিওপোরোসিস মানে আমাদের বোন ডেনসিটি কমে যাচ্ছে, হাড় নরম হয়ে যাচ্ছে, ভেঙে যাওয়ার চান্স। সেই হাড় শক্ত করার জন্য আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি3 দিচ্ছি, হাড় শক্ত হয়ে যাচ্ছে। আর একটা অস্টিও আর্থ্রাইটিস, সেটা হচ্ছে জয়েন্টের কার্টিলেজটা ডিজেনারেটিভ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ক্যালসিয়ামের কোনো ভ্যালু নেই। লোকে ভাবে আমার হাড় ক্ষয়ে গেল, হাঁটু হয়ে গেল, ডাক্তারবাবু একটু ক্যালসিয়াম লিখে দেবেন না? আমি তো পরিষ্কার কি কি আর কি কি লিখবো বলো, আমি লিখে দিচ্ছি। দ্য বেস্ট ওয়ে। এটা খুব সমস্যা আমাদের কাছে, ডাক্তারবাবু হাঁটু ব্যথা হয়ে গেলো, একটা ক্যালসিয়াম লিখে দেবেন না? কিন্তু আননেসেসারি ক্যালসিয়ামের কোনো রোল নেই। ক্যালসিয়াম ডেফিনেটলি এর বয়স্ক পেশেন্টের জন্য একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন অবশ্যই রোল আছে, পোস্টমেনোপজাল উমেন, যাও মানে মেডিকেল টার্মে আমি ঢুকবো না। কিন্তু সব মানে হাড়ের ডাক্তারকে দেখাতে এলাম মানে ক্যালসিয়াম লিখে দেবো, এটার কোনো ভ্যালু নেই। তো ডাক্তারবাবু যেটা বলবে, যখন বলছে যেভাবে বলছে সেটা ফলো করা উচিত। ওই যেচে ক্যালসিয়াম চেয়ে খেয়ে নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। না, লোকে এমনি চোখ দিয়ে দেখতে পায় ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কত। তোর তো হাড়টা একটু উঁচু উঁচু মনে হচ্ছে, তুই ক্যালসিয়াম খা, তুই খনির মতো করে এখানে রাখ ক্যালসিয়াম। সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আমাদেরকে এতটা অ্যাওয়্যার করার জন্য। আমরা অনেক ডিটেলে অনেক কিছু জানলাম, বিশেষ করে আপনি যা যা সুন্দর সুন্দর গল্প বললেন না, তো এত এমার্জেন্সি পেশেন্ট ডিল করেছেন, সবচেয়ে উইয়ার্ড ইনসিডেন্ট আপনি কি ফেস করেছেন? কালী পুজোর দিন, মানে আমার দুর্ভাগ্য হচ্ছে ইন্টার্নশিপ আমার যখন চলেছে, তখন অষ্টমী, দশমী, লক্ষ্মী পুজো, কালী পুজো প্রত্যেকদিন আমার ডিউটি পড়েছে এবং প্রচন্ড ইরিটেটেড থাকতাম, স্বাভাবিক কথা। পুজোর দিনে 8টার সময় হঠাৎ করে দেখছি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে করতে অনেক দল লোকজন ঢুকলো। একটা বাচ্চা ছেলে, আই মিন 18 বছরের ছেলে, একটা গামছা জেনিটেলের ওখানে ধরে চাপতে চাপতে দৌড়ে দৌড়ে এলো এবং সবচেয়ে পেছনে তার মা চিৎকার করতে করতে আসছে, ওগো আমার ছেলের কি হয়ে গেল, আমাদের আর কি হবে। তো স্বাভাবিক কথা, এত চিৎকার চেঁচামেচি, পেশেন্টকে স্ট্রেচারে তোলা হলো। আমরা গামছা তুলে দেখতে গেলাম কি হয়েছে, হঠাৎ করে গামছা তুলে দেখলাম গামছার মধ্যে সাদা কি একটা লেগে আছে বলের মতো। দেখলাম একটা টেস্টিস খুলে চলে এসছে গামছার সাথে। মানে ভাবো যে কি ওয়েট জিনিসটা। তারপর শুনলাম কি করে হলো জিনিসটা। ওরা সবাই বন্ধুরা মিলে গল্প করছিল বা কিছু একটা করছিল, হোয়াট এভার, কারো কোনো বন্ধুর আইডিয়া এসছে ওর একটা চকলেট বোম নিচে ফাটিয়ে দেবো, গড়িয়ে দিয়েছে, নিচে ফেটে গেছে এবং একটা টেস্টিস পুরো ফেটে বেরিয়ে চলে এসেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। মানে সিরিয়াসলি ব্লিডিং, প্রচন্ড ব্লিডিং। লাকিলি একটা টেস্টিস তখনও ইনট্যাক্ট। এগুলো আমরা বন্ধুদের এমনি থ্রেড দিতাম, হ্যাঁ, মানে সিরিয়াসলি করে দিল। হ্যাঁ, মানে এই ইয়ার্কিরও একটা তো লিমিট আছে। এটা হচ্ছে মানে লিমিটলেস ইয়ার্কি আর কি। এগুলো ইয়ার্কি করতে গিয়ে কোনো জিনিস ফ্যাটাল হতে পারে, সুতরাং ওই লিমিটলেস, লিমিটটা বোঝাটা খুব জরুরি। Exactly. আর স্পেশালি ফায়ার ওয়ার্ক নিয়ে লিমিট বোঝাটা খুব জরুরি। এক্স্যাক্টলি, সিরিয়াসলি। তো এইগুলো করবেন না, ইয়ার্কি মারছেন ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি চকলেট বুম। সো হ্যাঁ, চকলেট বোম বা ওই শিশিতে মানে রকেট বোতলের মধ্যে রকেট ঢোকান না, কোন ব্যাকা শিশি কোন দিন বসিয়ে দেবেন,
দেখবেন অন্য বাড়িতে চলে গেছে, ওসব একদম ভুলভাল জিনিস করতে ওই গেলে। বিভিন্ন রিলস আসে কোন লুঙ্গির নিচে কোথায় রকেট টিপ করে মারছি, ঠিক, মানে প্রচুর ডেঞ্জারাস। কারণ এগুলো দেখতে শুনতে আমাদের রিলসে খুব ভালো লাগে, কিন্তু বেসিক্যালি যে কতটা সিরিয়াস ইনজুরি হতে পারে আমরা একদমই- ডক্টররা বুঝি না। হ্যাঁ, লাইফ লং ট্রাভেল মানে হতে পারে। ওখানে একটা ফায়ারওয়ার্ক, ওইখানে একটা ফাটলে যে কি হতে পারে ভয়ঙ্কর, হুম। লাইফ থ্রেটেনিং একদম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। Thank আশা you. করি আপনার আমাদের সাথে আড্ডা মেরে ভালো লেগেছে। আরে বাপ রে, খুব খুশি হয়েছি। ঠিক আছে, আমরা আরো ডিটেইলড এপিসোড করব পরবর্তীকালে, এবং Sure, sure. আপনার ক্লিনিকেও আমাদের যাওয়ার ইচ্ছে রইলো। এবং আপনি দারুণ কাজ করছেন যে কলকাতাকে টার্গেট না করে কলকাতার ঠিক। বাইরেও যে এরকম একটা সুপার স্পেশালিটি সার্ভিস দেওয়া সম্ভব সেখানকার মানুষের জন্য, যাতে মানুষকে নৈহাটি বা কল্যাণী থেকে কলকাতায় না আসতে হয়, তার জন্য আলাদাভাবে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে, এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করবো ডাক্তারবাবু। কি অনুরোধ করবো আপনাদের বলুন? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হুম। বলে বলে আমার ঠোঁট শুকিয়ে গেল। না, আর কমেন্ট করুন। ওনার হ্যাঁ। ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু আপনার তো শোকায়নি। হ্যাঁ। তাই কমেন্ট করুন যে আর কোন কোন বিষয় নিয়ে চান আপনারা নতুন নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি আমি সায়ন। আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন, যদি এবার অসুস্থ হয়েই যাবেন, নিজে ডাক্তারি করবেন। নিজে একদম ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।